আসসালামু আলাইকুম প্রিয় ক্যান্ডিডেটস, উবায়দ শুরু করব। হ্যালো, ওকে, তাহলে আমি এখন ওকে, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় ক্যান্ডিডেটস। আশা করছি ভালো আছেন আপনারা সবাই। আমরা এর আগে একটা পরিচিতি ধরনের সেশন করেছিলাম, যেখানে আপনাদের অনেক উৎসাহ দেখেছি, ভালো লেগেছে। যারা অর্গানাইজার তাদের কাছেও নিশ্চয়ই ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। আজকে আমরা সরাসরি সেশনে ঢুকতে চাই। সেশনে ঢুকার তিনটা পার্ট আমি আজকে ঠিক করেছি। একটা অংশ আমাদের উপদেশমূলক, যে আমাদের কিভাবে প্রস্তুতি নিলে ভালো হয় পড়াশোনার জন্য, যাতে আমরা ভালো করতে পারি। আর একটা অংশ যেটা আমাদের ওবায়েদ স্যার একটা শীট তৈরি করেছেন, সুন্দর, তথ্যবহুল এবং গাইড দেওয়ার জন্য যথেষ্ট সুন্দর একটা শীট। আজকের লেকচার, যে দ্বিতীয় লেকচার এশিয়া মহাদেশের উপরে, সেই শীটটা নিয়ে আমি আলাপ করব। সেই শীটে বা সেই কোর্স ম্যাটেরিয়ালে যেগুলো আছে সেগুলোর উপরে একটা বার্ডস আই ভিউ বা ধারণা দেওয়ার চেষ্টা করব। খুব ডিটেলে আমি ওটাতে অনেক সময়ের কারণে যাব না, কারণ ওখানে যেগুলো লেখা আছে ওগুলো তো আপনারা পড়লেও পারবেন, বাট একটা ধারণা দেওয়ার জন্য আমি সেখানে আলোকপাত করার চেষ্টা করব। 3 নম্বর অংশটা থাকবে আমি এশিয়ার উপরে আরো কিছু জিনিস, ওবায়েদ স্যারের অনুমতি নিয়েই আমি আরো কিছু জিনিস অতিরিক্ত যোগ করার চেষ্টা করেছি, বা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যেটা আপনাদের জন্য হয়তো বা উপকারে আসবে বলে আমি মনে করছি। সো আজকের এই 3টা অংশ আমাদের ভালো হতো যদি সরাসরি আপনাদের সাথে আমি কথা বলতে পারতাম, বাট দুঃখজনক হলেও সত্য যে পরিস্থিতি আমাদেরকে সেটা করতে দিচ্ছে না এই মুহূর্তে। করোনা, বিভিন্ন সমস্যার কারণে আমরা সরাসরি ক্লাসে যেটা ইন্টারাকশন হওয়া, ইন্টারাক্টিভ হওয়া, ক্যান্ডিডেটদের সাথে আমার সরাসরি প্রশ্ন করা, সরাসরি আলোচনায় যাওয়া, সেই সুযোগটা কম। আর আজকে যেহেতু আমি আরো আমি ধন্যবাদ দেই ওবায়েদ সহ মাস ফরওয়ার্ডের সবাইকে, তারা আজকে আমাকে কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে গেছে। ইনস্ট্রুমেন্টের ভালো দিকটা হলো যে আপনারা হয়তো আরো আমাকে ভিডিওতে ভালো পাচ্ছেন, অডিওতে ভালো পাচ্ছেন হয়তো বা, বাট যে ছোট সমস্যা সেটা হলো যে আমি কম্পিউটার স্ক্রিনকে দেখতে পাচ্ছি না, বা আমার কাছে নাই বিদায় কেউ যদি কোনো মন্তব্য করেন আমার পক্ষে ইমিডিয়েটলি দেখা এটা ডিফিকাল্ট হয়ে যায়। সো সমস্যাকে নিয়েই আমাদের সামনে চলা, যতটুকুনের ভিতরে পারা যায়। যে সমস্যাটুকুন হবে আমি সেটার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেই শুরু করছি। প্রথম অংশ আমরা বলেছিলাম যে আজকের প্রস্তুতি কিভাবে আমাদের নেওয়া উচিত সেই সংক্রান্ত।
এর আগে বলে নেই যে অংশটা আমাদের ওবায়দ স্যার এবং তার সাথীরা মিলে তৈরি করেছে আপনাদের জন্য লেকচার শিট 2, এটা আমার ধারণা ইনশাআল্লাহ আপনাদেরকে হয়তো ওবায়দ স্যার তার পদ্ধতি অনুযায়ী যাকে যাকে যেভাবে দেওয়ার উনি দিবেন বলে আমার ধারণা। আর আমি যে অংশটুকুন তৈরি করেছি এটা আমি ওবায়দ স্যারকে দিয়ে রেখেছি অলরেডি। আরো যদি কোনো কারেকশন ওবায়দ স্যার বলেন আমি সে অনুযায়ী ওটাও করার চেষ্টা করব, এবং আপনারা যদি পেতে চান বা কিভাবে পাওয়া যাবে, কে পাবে না পাবে, এটা ওবায়দ স্যারই সিদ্ধান্ত নেবেন। আমি সেখানে পুরোপুরি মার্চ ফরওয়ার্ড এবং ওবায়দ স্যারের উপরে নির্ভরশীল। ম্যাটেরিয়ালস আমি ওনাকে অলরেডি দিয়ে দিয়েছি আমার অংশটুকু। এখন প্রথম অংশটুকুন যে আমি কিভাবে প্রস্তুতি নিব। দেখেন, কোচিং মানে একটা গাইড, এটা আপনারা নিঃসন্দেহে শুনে। কোচিং এ আপনাকে ধারণা দেওয়া হয় যে এইভাবে এগুলো পড়তে হবে, ওখানে সবকিছু দেওয়া থাকে না যে এইটুকুন পড়লেই আপনি বিসিএস পাস করে যাবেন, 200-র ভিতরে 120 নাম্বার সিকিউর করে যাবেন, এরকম গ্যারান্টি দেওয়ার অধিকার বোধহয় কারো আছে কিনা আমি জানি না। তবে এটা ধারণা দেওয়া যে এই ধরনের বিষয়গুলো আমাদের এইভাবে পড়া যেতে পারে। কোর্স ম্যাটেরিয়ালে যেটা আছে এটা একটা গাইড হিসাবে নিয়ে আপনাদের ব্যাপক প্রস্তুতি নেওয়া জরুরি। যদিও নাম্বার 20, কিন্তু এই 20 তো কম নয়, 10% টোটাল নাম্বার। সেই অংশটা আপনাদেরকে তৈরি থাকতে হবে সেইভাবে। যে 5টা সেকশন আছে 4 নাম্বার করে, সেই অংশগুলোতে তৈরি হতে হবে। এবং গাইডের ব্যাপারে আমি বলি যে বাজারে অনেক বই আছে, আমি সেগুলোর নাম দিতে চাচ্ছি না বা আমার ভালো ধারণা ওই ব্যাপারে থাকা উচিত না। যে কোনো গাইড বই আপনারা ভালো মনে করেন সেটা আপনারাই করবেন। আমি কোনো স্পেসিফিক গাইডের ব্যাপারে বলতে পারি না, কারণ তো আমি যদি কোনো নাম বলি সেটা সঠিকও হবে না, এবং কোনো কোম্পানির পক্ষে সেটা প্রচারণা হয়ে যেতে পারে আমার জন্য। সেই মূল কথা হলো যে আমার ধারণা নাই বাজারের কোন বই ভালো, কতটুকুন ভালো, আমার ধারণা নাই। ইভেন কি কি বই আছে সেটাও আমি পরিষ্কারভাবে জানি না। বাজারের বই কি আছে না আছে সেটার ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। শুধু আমি বলতে পারি যে আপনারা বাজারের বইগুলো দেখেন, সাথে সাথে আপনি অন্য যে কাজগুলো করতে পারেন, যেখান থেকে তথ্য নেওয়া দরকার। আমি আসলেই মনে করি যে প্রিলিমিনারি তথ্য পাওয়া খুবই সহজ, এখানে খুব কঠিন কিছুই না। খুব আহামরি আপনাদের এখানে জানা দরকার নাই, অ্যানালিটিক্যাল কোনো কিছুই দরকার নাই। এমসিকিউ মানে আপনার পয়েন্টগুলো জানলেই হলো। বাট এটা সত্য যে আপনি যদি অ্যাটলিস্ট সামান্য হলেও কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড বা হিস্ট্রিটা জানেন, তখন এই পয়েন্টগুলো মনে রাখা সম্ভব হয়। সেই হিসাবেই আমরা কথা বলার চেষ্টা করব যতটুকুন প্রয়োজন। খুব ডিটেইলে আমরা একটা ইস্যুতে যেতে পারবো না, সময়ের কারণেও যাওয়া সম্ভব না, আর প্রয়োজনও আছে বলে আমি এই মুহূর্তে সেটা মনে করছি না। তবে তথ্যগুলো পাওয়ার জন্য আপনাকে ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইট আপনি কনসাল্ট করতে পারেন, যেমন উইকিপিডিয়া, ব্রিটানিকা, হিস্ট্রি, এগুলো ওয়েবসাইটে আপনি চলে যান, history.com বা britannica.org। এই যে উইকিপিডিয়া, এদের 3টাই ওয়েবসাইট ভালো, অথবা CIA ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক আমি লিখে দেই, যেগুলো আপনি ওয়েবসাইট কনসাল্ট করতে পারেন। যে কোনো ওয়েবসাইট আপনি ধরে নিতে পারি না, এটা আমাকে মাথায় রাখতে হবে। তারপরেও তথ্য পাওয়ার জন্য যে তথ্য আমি পাবো, এই তথ্যগুলোকে কোনো অফিসিয়াল উইকিপিডিয়া, 2 নম্বর গুলো আপনার ব্রিটানিকা, ব্রিটানিকা, 3 নম্বর হলো আমি হিস্ট্রি, 4 নম্বর আমি বলতেছি CIA ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক। এরপরে আপনি যে কোনো ওয়েবসাইটেই যেতে পারেন, যে কোনো ওয়েবসাইট।
আপনারা দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, দেখুন উইকিপিডিয়া, ব্রিটানিকা, হিস্টোরি, CIA ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক এবং এনি অথেন্টিক ওয়েবসাইট আপনারা কনসাল্ট করতে পারেন। এগুলা আমি কোনোটাকেই আবারও বলছি যে আমি অথেন্টিক কোনো কিছুকেই বলতে চাই না। যেমন আমি অথেন্টিক হিসাবে বলতে চাচ্ছি যেটা সরকারের ওয়েবসাইট, অ্যাজ ফর এক্সাম্পল জাতির পিতা বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকীতে যে ওয়েবসাইটটা সরকারিভাবে খোলা হয়েছে, এখানে আপনি প্রচুর ইন্টারন্যাশনাল তথ্য পাবেন। যেমন আমি এখান থেকে একটা তথ্য নিয়ে এসেছি যে UAE-তে বঙ্গবন্ধু কবে ভ্রমণ করেছিলেন, কবে প্রথম ভিজিট করেন। তো ওই ওয়েবসাইটটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, ওইখানে যেটা আছে ওটাকে আমরা রেফার করে দিতে পারি। সুতরাং ওইটাকে আপনি ইজিলি মানে সহজেই নিতে পারেন। আমি ওয়েবসাইটটা লিখে দিই, আপনারা নিশ্চয়ই জানেন ওয়েবসাইটটার নাম, তারপরেও আমি আবারও লিখে দিচ্ছি এটা। মুছে দিই আমি। mujib100.gov.bd দেখেন, mujib100.gov.bd এটা সরকারি সোর্স। আমি এখান থেকে কিছু তথ্য নিয়েছি, যেমন বঙ্গবন্ধু UAE কবে ভিজিট করেছিলেন। কারণ গালফ কান্ট্রির ভিতরে GCC যে কান্ট্রিগুলো আছে তার ভিতরে UAE 1971-এ তারাও ইন্ডিপেন্ডেন্ট হয়, আমরাও 1971-এ ইন্ডিপেন্ডেন্ট হই, কিন্তু তারা আগে হয়েছে এবং তারা গালফ কান্ট্রির ভিতরে আমাদেরকে সবচেয়ে আগে রিকগনাইজ করেছে। GCC-র 6টা কান্ট্রি, তার ভিতরে তারা আমাদেরকে রিকগনাইজ করেছে। এনিওয়ে, সো আমি জাস্ট উদাহরণ হিসাবে বললাম যে এটা গভর্নমেন্টের ওয়েবসাইট, এখান থেকে আপনারা তথ্য নিতে পারেন, এটা অথেন্টিক হিসাবে আমরা ধরে নিতে পারি। এটা গেল একটা অংশ যে আপনারা তথ্যগুলো কোথায় পাবেন। আর বাজারের যে ভালো বই মনে করেন আপনারা সেটা কিনে দেখতে পারেন, আমার সেখানে কোনো মন্তব্য থাকার সুযোগ নেই, আমি আগেই বলেছি। এরপরে আসেন যে যে তথ্যই নেন সেটা আমি বলেছি যে ভেরিফাই করে নিতে হবে। তারপর বললো যে গত কয়েক বছরের প্রশ্ন আপনারা একটু মেহরবানি করে দেখবেন, তাতে সুবিধা হলো আপনাদের যে কোন ধরনের প্রশ্ন হয়ে থাকে সেই ব্যাপারে একটা পরিষ্কার ধারণা সেখানে পেয়ে যাবেন, মোটামুটি ধারণা পেয়ে যাবেন যে কোন ধরনের প্রশ্ন আন্তর্জাতিক বিষয়াবলী থেকে হয়ে থাকে। সো প্রিভিয়াস ইয়ার্স এর যে কোশ্চেন্স গুলো এগুলো আপনারা দেখতে পারেন। আমাদের একটা দুর্বলতা অনেকের ভিতরে হয়তো বা থাকতে পারে ইংরেজি ভাষার ব্যাপারে, কারণ ওয়েবসাইট গুলোতে মূল তথ্যগুলো ইংরেজিতেই দেওয়া। আমাদের জন্য যে সমস্যাটা সেটা হলো যে আমরা ভাষার ব্যাপারে কারো কারো হয়তো, আমি বিশ্বাস করি সবাই ভালো জানেন ভাষা, কারো কারো হয়তো একটু ছোটখাটো সমস্যা থাকতেই পারে। তাদের জন্য বলছি যে আপনারা গুগল ট্রান্সলেশনের সুযোগটা নিতে পারেন। সেটার ওয়েবসাইটও আপনারা জানেন, গুগল ট্রান্সলেট লিখে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন, আপনারা জানেনও কোথা থেকে। সেখানে ইংরেজিটা যেভাবে ওয়েবসাইট দিলেও আপনি ওয়েবসাইটটা পেজ ট্রান্সলেট করে দিবে, আপনারা আমার সেগুলো ভালো জানবেন। বাট এখানে আমি যেটা টেস্ট কেসে হিসাবে দেখেছি যে গুগল ট্রান্সলেট করতে গিয়ে যে সমস্যাটা হয়েছে, তাদের ট্রান্সলেশনটা খুব মানে এলোপাতাড়ি এবং খুব সুন্দর হয় না। বাট ওখান থেকে আপনি একটা ধারণা পেতে পারবেন, তথ্যগুলো পেতে পারবেন। কিন্তু সহজ ট্রান্সলেশন বা সরাসরি যেভাবে বাংলা ভালো ট্রান্সলেশন হতে পারে সেরকম এখানে পাবেন বলে আমি মনে করছি না, বা কিছু এলোমেলো থাকতেই পারে। প্রশ্ন যখন হয়, BCS এর প্রশ্ন PSC যখন করে, আমরা এটা দেখে থাকি যে সাধারণত কোনো কন্ট্রোভার্সিয়াল ইস্যু যদি থাকে সেগুলো প্রশ্নে আসার সম্ভাবনা কম থাকে, বা যেগুলো কোনো রাষ্ট্রের সাথে আমাদের সেন্সিটিভ ইস্যু বা কোনো বাইল্যাটারাল রিলেশনকে সেখানে প্রশ্নবিদ্ধ করার সুযোগ থাকতে পারে, বা কোনো দেশের আভ্যন্তরীণ কোনো বিষয় তারা যেটা আলোচনা করতে পছন্দ করছে না, এ ধরনের বিষয়গুলো আমরা কখনো নিয়ে আসি না সাধারণত। PSC সাধারণত এ ধরনের কোনো প্রশ্ন
করে না বলেই আমার কাছে প্রতীয়মান হয়েছে। আরেকটা হলো যে আপনার সরকারের যে ভিউটা থাকে, ধরেন এক জায়গায় 2-3টা তথ্য আপনি পেলেন, এই তথ্যের ভিতরে সরকারি যে ভিউটা থাকবে সেটাকেই আমরা প্রিফার করব এবং সেটাই আমাদের জবাব হওয়া উচিত। কোনো কোনো জায়গায় 2-3 রকম তথ্য থাকতেই পারে। ধরেন যেমন বাংলাদেশের অ্যাজ ফর এক্সাম্পল বললাম যে ইউএইর জনসংখ্যা কত, বা সে বাংলাদেশের জনসংখ্যা কত, কেউ যদি প্রশ্ন করে, এখন আপনি ওয়েবসাইটে সার্চ যদি দেন, যে কোনো ওয়েবসাইটে গুগল সার্চ দেন, তো দেখবেন যে বিভিন্ন রকম তথ্য আপনি পাচ্ছেন, কাছাকাছি সবই, বাট সংখ্যা হয়তো এখানে 20,000 কম, ওখানে 20,000 বেশি, একটু এদিক ওদিক হয়ে থাকে। তো আমরা কোনটাকে ধরে নিব এখানে অথেন্টিক? আমরা ধরে নিব সরকারের যে ওয়েবসাইটটা আছে, যেমন আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যেটা আছে, পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, তাদের থেকে একটা বুকলেট বের হয় বা তাদের ওয়েবসাইটে যেটা আছে সেটাকে আমরা ধরে নিব এটা অথেন্টিক। সুতরাং সেটাকেই আমরা সামনে নিয়ে আসবো। বা ট্রেডের কোনো একটা ফিগার, যে বাংলাদেশের সাথে চায়নার এই বছরে এক্সপোর্ট কত বা ইম্পোর্ট কত, সেই ক্ষেত্রে যদি এক্সপোর্টের বিষয় হয় তখন আমরা ইপিবি থেকে তথ্যটা নিতে পারি, যেহেতু ইপিবি সরকারের ওয়েবসাইট, সরকারি ডিপার্টমেন্ট এবং তার ওয়েবসাইট, সেখান থেকে আমরা তথ্যটা নিয়ে নিতে পারি। অনেক সময় আপনার বাংলাদেশ ব্যাংকের তথ্য নেওয়া যেতে পারে, বা এক্সপোর্ট ইম্পোর্ট কন্ট্রোলার, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কন্ট্রোলার যিনি আছেন ওনার কাছ থেকেও নেওয়া যায়। এখানেও দেখবেন যে কিছু গড়মিল আছে। এই গড়মিলের কারণ হলো ইপিবি যে ট্রেডের ডাটাটা দেয়, এক্সপোর্ট ডাটা, বাংলাদেশ ডাটার সাথে কিছুটা ডিফার করে। তার কারণ হলো ইপিবি যখনই একটা ক্লিয়ারেন্স দিয়ে দেয় এবং একটা শিপমেন্ট যখনই হয়ে যায়, সাথে সাথে ইপিবি সেটাকে এন্ট্রি করে দেয় যেটা এক্সপোর্ট হয়ে গেছে, এত ডলারের এই জিনিস অমুক দেশে গেছে। বাংলাদেশ ব্যাংক সেটাকে এন্ট্রি দেয় না, কারণ বাংলাদেশ ব্যাংক অপেক্ষা করে ওই যে টাকাটা, যে মালটা এক্সপোর্ট হয়েছে ওই দেশে, সেই মালের মূল্যটা যখন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়, তখন তারা বলে যে এই মূল্য বাবদ আমরা এত টাকা পেয়েছি টোটালি। এই জন্য দুজনের একটু পার্থক্য থাকতেই পারে, সময়ের পার্থক্য বা ফিগারের পার্থক্য থাকতেই পারে, বাট দুটোই সরকারের ওয়েবসাইট, যেটা আপনি নেন নিতেই পারেন। সো আমাদের উপদেশমূলক বা কিভাবে প্রস্তুতি নিতে পারি সেই বিষয়ে আমি একটা ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করলাম। এখানে যেমন আমাদের এটার যিনি প্যাট্রন একজন বাদল ভাই, ওনার একটা বক্তৃতায় আপনাদের সাথে উনি আলাপ করেছিলেন যে যারা বিসিএস দেয় এই 4 লাখ, 4.5 লাখ, 3.5 লাখ, এগুলো দেখে ভয় পাওয়ার কিছুই নাই। কারণ এর ভিতরে হয়তো বা 80% জেনুইন পরীক্ষা দিচ্ছে না, কেউ দেখতে যাচ্ছে, কেউ হয়তো সিরিয়াস না, এই ধরনের সবাই বিসিএস পরীক্ষা দেয় হয়তো বা সর্বোচ্চ 20% এই 4 লাখের ভিতরে। তো আপনি এই 20%-এর ভিতরেই থাকবেন যদি আপনি সিরিয়াস হন লেখাপড়া, পড়াশোনার কোনো বিকল্প নেই। আর এই তথ্যগুলো তো মনে রাখারও বিকল্প নেই, আপনি বারবার মনে রাখার জন্য যত বেশি লেখা যায়, যেমন আমি এটা এক একজনের এক এক রকমের স্টাইল হতে পারে। গ্রুপ স্টাডি করাকে অনেকে প্রিফার করে, একসাথে যদি 3-4 বন্ধু মিলে কিছু তথ্যের উপরে আলোচনা করা হয়, তো ওইটা হয়তো মনে রাখতে সহজ হয়। একজন আরেকজনকে জিজ্ঞেস করলো, ভাই এটা এই জিনিসটা কি, ওই জিনিস, এটার জবাব তুমি দাও, এটার জবাব তুমি দাও, আলোচনা করে এরপরে জবাব দিলে একজন আরেকজনের সাথে, সেটারও তাহলে মনে রাখার একটা পথ হতে পারে। বা কেউ যদি অন্য কোনো পথ অ্যাডাপ্ট করে, সো দ্যাটস ফাইন, মনে রাখাটাই শক্ত। যেহেতু এখানে নেগেটিভ মার্কিং এর একটা বিষয় প্রিলিমিনারিতে থাকে, সুতরাং আমরা কখনোই ভুল জবাবটা দিতে চাই না, ভুল জবাবটাকে অ্যাভয়েড করতে চাই। আর আমরা যখনই দেখবো যে আমাদের মোটামুটি পাস মার্ক, যেটা আমরা কোয়ালিফাইং মার্ক হতে পারে, সিকিউর করে গেছি, তারপরে তো ডেফিনেটলি আমি রং কোনো আনসার দিব না। প্রশ্নের জবাব দেওয়ার সময়ও আপনারা আশা করি পুরো প্রশ্নটা একবারে পড়ে তারপরে জবাব দিতে যাওয়াটা বোধহয় বুদ্ধিমানের কাজ হবে না। আপনারা যেটা পড়বেন যদি নিশ্চিত হন, শুরুতে 1 নাম্বার থেকে 200 নাম্বার পর্যন্ত যেটা পড়বেন ওটা নিশ্চিত হলে সাথে সাথে ওটার জবাব আপনি দিয়ে ফেলবেন। এটা চিন্তা করতে যেন না যে আপনি নিশ্চিত কয়টা জবাব দিলেন। আপনার হয়তো 200টা প্রশ্নের ভিতরে আপনি জবাব দিয়েছেন হয়তো 50টা প্রথম ধাপে, এটা আমার নিশ্চিত 100% নিশ্চিত হয়ে ভয় পাওয়ার কিছু না। এরপর আবার যেগুলো দেন নাই প্রথম থেকে সেগুলোকে আবার পড়া শুরু করেন, দেখবেন যে আরো অনেক কিছু মনে এসে গেছে। এইভাবে প্রশ্ন পুরা পড়ে নিশ্চয়ই আপনি তারপরে জবাব দেওয়ার চেষ্টা করবেন না, যেটা পড়বেন ওইভাবে জবাব দিতে শুরু করে দিবেন। শেষের দিকে গিয়ে আপনি একটু ব্রেন খাটিয়ে সময় থাকলে চিন্তা করে আপনি জবাব দেওয়ার চেষ্টা করতে পারেন। তো আমাদের প্রথম অংশ এখানেই শেষ করছি যে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি। আমাদের
কোর্স বা ম্যাটেরিয়ালস কি কি ম্যাটেরিয়ালস আমরা কনসাল্ট করতে পারি, এবং তথ্য কিভাবে আমরা ভেরিফাই করব, কোন কোন জায়গা থেকে তথ্য কিভাবে ভেরিফাই করতে পারি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স গুলো আমাদের কনসাল্ট করা উচিত দেখার জন্য যে কোন ধরনের প্রশ্ন হয়। যদিও রিসেন্ট সময়ে প্রশ্নের ধারাবাহিকতাটা কিছু চেঞ্জ হচ্ছে। এবার তো আমাদের নতুন চেয়ারম্যান হলেন, পিএসসি তে নতুন চেয়ারম্যান হলেন সৌরভ স্যার। খুবই ভালো মানুষ, একজন লার্নেড মানুষ, ভালো সিভিলের ব্যুরোক্র্যাট উনি, ভালো সিভিল অফিসার, খুব উচ্চ পদমর্যাদায় চাকরি করেছেন সরকারের। তো উনি আসলে সাদিক স্যারও ভালো ছিলেন। ইনি আমি মনে করি যে সাদিক স্যারের দেখানো পথে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন, পিএসসি কে আরো ভালো করবেন, আপনাদের জন্য হয়তো আরো বেশি সুবিধা হবে, আরো বেশি ভালোর দিকে উনি নিয়ে যাবেন পিএসসি কে, আরো মেধাভিত্তিক যাচাইকে উনি হয়তো প্রাধান্য দিবেন বলে আমি মনে করছি। এরপরে দ্বিতীয় অংশে আমরা চলে যেতে চাই। দ্বিতীয় অংশে আজকে ক্লাস 2, আজকে সেশন 2 যেটা, এটা এশিয়া মহাদেশের দেশগুলো নিয়েই মূলত আলোচনা রাখা হয়েছে। আপনারা হয় পেয়েছেন অথবা উবায়েদ স্যারের মাধ্যমে আমি আগেই বলেছি যে শীটটা আমি এখন আলোচনা করতে যাচ্ছি, ধারণা দিতে যাচ্ছি, এটা হয়তো আপনারা সময় মতন পেয়ে যেতে পারেন। এটা আমার সেকেন্ড অংশ। এর আলোচনার ভিতরে যে অংশগুলো রাখা হয়েছে, এটা রচয়িতারা বা এটা যারা কম্পাইল করেছেন, তথ্যগুলো সন্নিবেশ করেছেন, তারা অনেক কষ্ট করে করেছেন। সেই অংশগুলোতে যে বিষয়গুলো ওনারা রাখার চেষ্টা করেছেন, একটা হলো যেমন ওনারা রেখেছেন দক্ষিণ এশিয়া, সাউথ এশিয়া, আমরা যে অঞ্চলে বসবাস করছি, দক্ষিণ পূর্ব এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, দ্যাট মিনস মিয়ানমার থেকে যেটা শুরু হয়েছে, তারপরে মধ্য এশিয়া, যেটা আপনার আমরা মিডল ইস্ট যেটাকে বলি ওর আগে, এবং মানে কাজাকিস্তান, যেমন আপনার কাজাকিস্তান, উজবেকিস্তান, এই যে অংশটা আর কি মধ্য এশিয়া, সেন্ট্রাল এশিয়া বলা হয় ইংরেজিতে, এই দেশগুলো। তারপরে আপনার দক্ষিণ পশ্চিম এশিয়া, তার মানে আপনার মিডল ইস্টার্ন কান্ট্রি গুলোকে আমরা এখানে বোঝাতে পারি, আরব কান্ট্রি গুলো আমরা আরো যদি স্পেসিফাই করি সেই দেশগুলো। এরপরে দূর প্রাচ্য, ফার ইস্টার্ন কান্ট্রি গুলো, চায়না থেকে শুরু করে চায়না, কোরিয়া, জাপান, এই অঞ্চলের যে দেশগুলো, এই দেশগুলো। দেন আরো কিছু তথ্য এখানে ওনারা সন্নিবেশ করেছেন, যেমন 7 সিস্টার্স, 3 টাইগার্স, 4 টাইগার্স, গোল্ডেন ট্রায়াঙ্গল, গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ওয়েজ, সুপার 7, এই বিষয়গুলোকে ওনারা এখানে নিয়ে এসেছেন। সো মোট এই বিষয়গুলো এখানে আপনার 12টা সাব টপিকে ওনারা আলোচনা করেছেন বড় একটা শীটে, প্রায় আপনার 13 পাতার শীট। এইটা ছাড়াও ওনারা আরো অনেক প্রশ্ন দেখলাম, এর এই শীটের শেষে অনেক প্রশ্ন এবং অনেক তথ্য, আরো নতুন নতুন অনেক কিছু, এগুলোর বাইরে অনেক কিছু ওনারা সন্নিবেশ করেছেন। সো এটা খুব একটা ভালো ম্যাটেরিয়াল, বাট বি কেয়ারফুল যে শুধুমাত্র যদি আপনারা কোর্স ম্যাটেরিয়াল যেটা দেওয়া হচ্ছে, এটা মাস ফরওয়ার্ড থেকে একটা কোর্স ম্যাটেরিয়াল দিবে, আমি কিছু তথ্য সন্নিবেশ করেছি, সেটাও দেওয়া হবে হয়তো আপনাদেরকে। তো এই দুইটার উপরেই যদি শুধু ভরসা করেন তাহলে এটা অনুচিত হবে, কারণ প্রশ্ন কোনটা হবে কেউ জানে না, আপনাদেরকে আরো বেশি পড়তে হবে। এবং পড়ার জন্য আমি যে জিনিসগুলো দেখলাম, আপনার সিলেবাস দেখেন এবং ওই অনুযায়ী তথ্যগুলো বাজারের যেটা ভালো মনে করেন সেটা সহ আরো যে রেফারেন্স গুলো আমি দিয়েছি এখান থেকে আপনারা কালেক্ট করে, সময় নষ্ট না করে এখন থেকেই কালেক্ট করে আপনারা শুরু করে দিতে পারেন। সবগুলো তথ্য আপনারা একটু গ্রুপ করে বললাম যে আপনারা এক একদিন এক একটা অংশ ধরেন সিলেবাসে, এক একটা চ্যাপ্টার ধরে 5 জন 7 জন 6 জন ফ্রেন্ডস মিলে আপনারা একসাথে বসে তাকে বলছে ঠিক আছে তুই আজকে এই অংশ স্বাধীনতা দক্ষিণ এশিয়ার অংশ দেখ, আমি দক্ষিণ পূর্ব এশিয়া দেখি, আর একজন মধ্য এশিয়া দেখলো, এরকম করে করে এটা যেটা এখন আমি আলাপ করতে যাচ্ছি, আর একটা যেটা সেকেন্ড অংশ আমি যেটা আর একটা থার্ড পার্টে গিয়ে আলাপ করব, এই দুইটা বাদে আরো নতুন তথ্য আপনারা এটার উপরে জোগাড় করে সুন্দর একটা আপনাদের জন্য খাতা বা যেভাবে সুবিধা হয় আপনারা ম্যাটেরিয়ালস তৈরি করে নেবেন, করলে দেখবেন যে আরো স্ট্রং হবে তখন। এবং যদি আপনারা 7-8 জন মিলে করেন অনেক তথ্য নতুন নতুন ওখানে এসে যাবে, সবকিছু মিলে আশা করি খুব সুন্দর একটা ম্যাটেরিয়াল আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন।
আপনারা সবাই বিসিএস পরীক্ষা দিচ্ছেন, সবাই মেধাবী, আমি নিঃসন্দেহে বিশ্বাস করি সবাই মেধাবী এবং সবাই ভালো ছাত্র। সুতরাং আপনারা জানেন, পুরোনো প্রশ্ন দেখলেই বুঝবেন যে কোন ধরনের তথ্য ওয়েবসাইট থেকে নিতে হবে। একটা ওয়েবসাইটে যেমন উইকিপিডিয়াতে বলি বা ব্রিটানিকা বা হিস্ট্রি বা সিআইএ যেটাতেই বলি প্রচুর তথ্য থাকে, তো সব তথ্য তো আপনার দরকার। এখন এটা প্রিহিস্টোরিক যুগে কি ছিল, চেঙ্গিস খান কয়জন সৈন্য নিয়ে ওখানে গিয়েছিল, এটা বোধহয় জরুরি না। রেদার জরুরি হলো মানুষের আলোচনায় যেগুলো বেশিরভাগ আসার সম্ভাবনা থাকে। এবং দেখবেন যে যেমন রাজধানী বা মুদ্রা, এগুলা তো একটা প্রশ্ন থাকেই। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আপনারা বিভিন্ন পেপার পত্রিকা দেখলেই পেয়ে যাবেন, কিছুদিনের যে কারেন্ট, এবং খুব বেশি পুরনো ইস্যু এখানে আসে না, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর যে 4 মার্চের যেটা, আমার কাছে এটা খুব সহজ মনে হয়। নিউজ পেপার থেকে এই তথ্যগুলো আপনারা লিখে থাকলেন, যারা নিউজ পেপার, তারপরে টেলিভিশনের খবর, কারো কারো রেডিওর খবর, এগুলো যারা রেগুলার শুনেন, বিটিভি আপনারা রেগুলার শুনবেন, বিটিভিতে বড় তথ্য দেওয়া থাকে, তথ্য দিয়ে থাকে, সেখানকার তথ্যগুলো বিসিএস পরীক্ষার জন্য জরুরি। আপনারা যেভাবেই নেন না কেন, আপনার পরীক্ষাটা জরুরি। এটা নিয়ে অন্যভাবে চিন্তা করার সুযোগ নাই যে বিটিভি আমরা দেখবো কেন বা দেখি না ইত্যাদি। এটা তো ভাই অ্যামিউজমেন্টের জন্য না, এটা আপনার পড়াশোনার জন্য। সুতরাং অবশ্যই আপনি বিটিভি থেকে তথ্য কালেক্ট করবেন বলেই আমি বিশ্বাস করি। এটা কাজে লাগবে বিসিএস এ, প্রিলিমিনারিতে কাজে লাগে, রিটেনে কাজে লাগে, ভাইভাতেও কাজে লাগে বিটিভির যে তথ্যগুলো। সুতরাং এখান থেকে আপনারা তথ্যগুলো নিতে থাকবেন। এখন আমরা আলোচনায় আসি। এই আলোচনাগুলো খুব বেশি জরুরি না, এই জন্য আমি সংক্ষেপে, জরুরি না বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে যেহেতু এখানে সব শীটের ভিতরে দেয়া আছে, কোর্স ম্যাটেরিয়ালের ভিতরে দেয়া আছে, এই জন্য আমি খুব ডিটেলে যাব না। ওটা তো আপনারা পেয়ে যাবেন এবং পড়লেই বুঝতে পারবেন যে কি আছে ওর ভিতরে। মনে রাখার জন্য হিসাবে আমি 2-1টা জিনিস শুধু আলোচনা করে চলে যেতে চাচ্ছি এখানে, একটা ধারণা দিয়ে। যেমন এশিয়া মহাদেশ বলা হচ্ছে, এশিয়া মহাদেশের যে অংশগুলো, এশিয়া মহাদেশের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা এক নজর দেখে নেবেন। এটা বিভিন্ন জায়গায় আপনি পাবেন, বললাম তো যে উইকিপিডিয়া, ব্রিটানিকা, সব জায়গায় আপনি পাবেন। সরি, যেমন এশিয়ার, আমরা দক্ষিণ এশিয়ার ভিতরে স্বাধীন দেশ 8টা, ইনক্লুডিং আফগানিস্তান। আফগানিস্তান কিছুদিন যখন তালেবানের সময় ছিল তখন দক্ষিণ এশিয়া থেকে বা সার্কভুক্ত কান্ট্রি থেকে আপাতত তার মেম্বারশিপ ক্যাপ্টিনেভিয়ান্সরা, মুলতবি রাখা হয়েছিল, তখন 7টা বলা হতো। এখন তো আফগানিস্তান সহ আমাদের স্বাধীন দেশ হলো 8টা। বাংলাদেশ 8টা দেশ এখানে আছে। তো এই নাম বেশি এক্সপার্ট বলে আমি জানি। আপনি আপনার হাতের মোবাইলটা দিয়ে চট করে বের করে নিতে পারেন তথ্যগুলো মুহূর্তের ভিতরে, শুধু আপনার নেট কানেকশনটা থাকলেই। এরপরে দক্ষিণ পূর্ব এশিয়াতে মোট 11টা দেশ, দেশগুলোর নাম এখানে দেওয়া আছে, যেটা মিয়ানমার থেকে শুরু করে আপনার ব্রুনাই, ফিলিপাইন, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, এসব মিলে 11টা দেশ। তো সেগুলোও আপনি এখানে দেখেন। প্রশ্ন অনেকভাবে হতে পারে যে দক্ষিণ পূর্ব এশিয়ায় কয়টা দেশ আছে, অথবা বললো যে কম্বোডিয়া এশিয়ার কোন অংশের অবস্থিত। 4টা অপশন দিল আপনাকে, যে দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়া না দক্ষিণ পূর্ব এশিয়া। তো আপনার যদি জানা থাকে আপনি সহজেই টিক দিতে পারবেন যেটা দক্ষিণ পূর্ব এশিয়া। এই জন্য আপনাকে দুই দিক থেকেই, মানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলা একটা জানলেন, আবার এই দেশটা কোথায় উল্টা দিক দিয়ে সেটাও আপনি জেনে নিলেন। দুই দিক দিয়ে আপনি প্র্যাকটিস করবেন যাতে করে আপনার ভুল না হয়। আর বারবার যখন আপনি একটা জিনিস দেখবেন, আপনার ব্রেনের সেলও এটাকে অ্যাকসেপ্ট করবে। আর অনেক সময় হয়তো আপাতত মনে হবে আমি ভুলে যাচ্ছি। আমার ধারণা বা আমার ক্ষেত্রে যেটা হয়, এরকম হয়ে থাকে কখনো কখনো, মনে হয় যেন ভুলে যাচ্ছি। কিন্তু যেহেতু এমসিকিউ, খুব সুন্দর একটা ব্যবস্থা হলো, আপনি প্রশ্নটা যখনই হাতে পাবেন তো দেখলেই আপনার ওটা তখন মনে পড়ে যাবে। আচ্ছা কি হলো, আচ্ছা লাওস এটা কোন দেশে, কোন অংশের ভিতরে, তো দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে। যখনই দেখবেন আপনার এটা মনে পড়বে বলে আমি বিশ্বাস করি। কিন্তু বারবার আপনি দেখেন। আর সাধারণত যত লেখা যায় বিষয়গুলো, তত বেশি লিখে প্র্যাকটিস করা যায়, তত বেশি মনে থাকে। আমি খুলনা অঞ্চলের ছেলে, তো আমি বিএল কলেজে ইন্টারমিডিয়েট পড়েছি। ওই সময় আমরা দেখেছি, আমরা যখন বিএল কলেজে ঢুকতাম, ঢুকেই কেমিস্ট্রি ল্যাব ছিল, ল্যাবরেটরি এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্ট প্রথমেই ছিল।
ল্যাবরেটরির ওখানে দেয়ালের গায়ে লেখা থাকে, একদম আমরা প্রথম ক্লাসেই দেখেছি ওটা লেখা, একটা সাইনবোর্ড আকারের লেখা ছিল ছোট ইসের ভিতরে, বোর্ডের ভিতরে, যে আমরা ওটা তিনটা পয়েন্ট ওখানে লেখা ছিল, যে যা পড়ি তা ভুলে যায়, যেটা মানুষ পড়ে সেটা ভুলে যায়, আর যা দেখি তা স্মরণ করি, যা লিখি তা শিখি। তিনটা অংশ। ফরগেট, যত বেশি পড়বেন তত বেশি ভুলে যাবেন, এ ধরনের একটা প্রবাদ বা উপহাস আমি বলতে পারি প্রচলিত আছে। বাট না পড়ে তো আপনি বাকি দুটা অংশে যেতে পারবেন না, তবে পড়তেই হবে। একটা হলো পড়া, পড়াতে হয় কি আপনার সাথে সাথে যা দেখি তা শিখি, যা দেখি তা স্মরণ করি, কারণ চোখটা তো আমাদের ক্যামেরা, ও একটা ছবি কিন্তু আমার দেখা অংশ থেকে নিয়ে নিচ্ছে এবং সে একটা সিগন্যাল আমার ব্রেনে দিচ্ছে, ব্রেনের যে সেলগুলো ওইটাকে রেখে দিচ্ছে। মানুষের ব্রেনে অসংখ্য সেল আছে, চিন্তা করার কিছু নাই। এ সারা জীবন যত প্র্যাকটিস করবেন, সারা জীবনেও একজন মানুষ তার ব্রেনের সেলের 1% কাজে লাগাইতে পারে। সুতরাং আপনার 99% অকেজই পড়ে থাকে। সুতরাং যত বেশি কাজে লাগান কোনো ক্ষতি নাই, তত বেশি ভালো হবে। সুতরাং প্রচুর পড়েন, পড়াটা দেখে দেখে পড়েন, যাতে করে ও ব্রেনও এটাকে নিয়ে নেয় এবং প্রশ্ন দেখবেন তো তখন আপনার ব্রেন ওটাকে ম্যাচ করে দিবে যে হ্যাঁ এটা তুমি দেখেছিলে, এখানে একটা অ্যাডভান্টেজ আপনি পেতে পারেন। আর একটা হলো লিখবেন, লিখলে আপনার ওই তিনটার কাজই হয়ে যাচ্ছে, পড়া কাজও হয়ে যাচ্ছে, দেখার কাজও হয়ে যাচ্ছে, আর লেখার কারণে আপনার এটা মেমোরাইজেশনটাও সহজ হয়ে চলে আসছে, যা লিখি তা শিখি। সুতরাং এই তিনটা পদ্ধতিতেই আপনারা শিখতে পারেন। সো এটা গেল যে আপনার কোন জায়গায় কয়টা দেশ আছে আমরা বললাম। একটা হলো দক্ষিণ এশিয়াতে 8টা, দক্ষিণ পূর্ব এশিয়াতে 11টা, মধ্য এশিয়া সেখানে 5টা দেশ আছে, কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কিরগিজস্তান। এটা লেখা আছে আপনাদের শিটে আছে, সুতরাং এটা আলাদা নোট নেওয়ার কোনো দরকার আছে বলে আমি মনে করছি না, এই জন্যই আমি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করছি। এরপরে দূর প্রাচ্যে ইনফ্যাক্ট 5টা দেশ আছে, কারো কারোর জন্য 6টা দেশ। যেহেতু তাইওয়ান আছে এই জন্য কেউ 6টা বলে থাকে। দূরপ্রাচ্য আমি বলেছিলাম যে এটা চীন থেকে, চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, এই 5টা। কেউ কেউ তাইওয়ান বলে থাকে, আমরা তাইওয়ান বলবো না। কারণ হলো আমাদের জন্য 5টা এই কারণে আমরা ওয়ান চায়নার নীতিকে ফলো করে থাকি। ওয়ান চায়না বলতে চায়না মানে তাইওয়ান, সাংহাই অথবা হংকং সবই চায়নার অংশ হিসাবেই আমরা মেনে নিয়ে থাকি বা আমরা ওই পলিসিকে ফলো করি। কেউ যদি এটা ফলো না করে, আমেরিকানরা তাইওয়ানকে আলাদা মনে করে, টিবেটকে আলাদা মনে করে, হংকংকে আলাদা মনে করতে পারে, তো এটা তাদের বিষয়। বাট আমাদের জন্য আবারও বলছি, টিবেট বলেন, টিবেট, ম্যাকাও যাই বলেন, পুরাটাকে চায়না একটা মনে করে, আমরাও তাই মনে করি, অন চায়না পলিসি। সুতরাং আমাদের জন্য দূর প্রাচ্য বা ফার ইস্টার্ন কান্ট্রি গুলো হলো বা পূর্ব এশিয়া, দূর প্রাচ্য বলে, পূর্ব এশিয়াও বলে, যেহেতু এটা এশিয়ার পূর্বে। যেমন মিডিল ইস্টে আমরা আসছি এরপরে, যেটাকে দক্ষিণ পশ্চিম এশিয়া বলে, আমরা বলি মিডিল ইস্টার্ন কান্ট্রিজ। মিডিল ইস্টার্ন, মধ্যপ্রাচ্য। এই মধ্যপ্রাচ্য নামের একটা তাৎপর্য আছে যে কেন এটাকে মধ্যপ্রাচ্য বলা হয়। আমার বিসিএস এর ভাইভাতে এটা জিজ্ঞেস করেছিল, 91 এর বিসিএস আমি, তো তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে why Middle East is called Middle East. That was the question I was asked by the respected members of the Vice Board. প্রথম দিনেই আমার ভাইভা ছিল, আপনারা যেটাকে প্রেসিডেন্সিয়াল বোর্ড বলেন, আমাদের সময় একই ব্যবস্থাই ছিল। তো সেই বোর্ডে গ্রিলড হয়েছিলাম আমি। ইট ওয়াজ अराउंड 55 মিনিটস I was grilled in the Viva board. So anyway, মিডল ইস্টকে কেন মিডল ইস্ট বলা হয় বা মধ্যপ্রাচ্য বলা হয়, এর মূল কারণ হলো ব্রিটিশরা পৃথিবীটাকে শাসন করতে একসময়। তাদের পূর্ব পশ্চিম, আমেরিকাও তাদের শাসনাধীন ছিল, আফ্রিকাও তাদের শাসনাধীন ছিল, এশিয়া মহাদেশও তাদের শাসনাধীন ছিল। সমস্ত মহাদেশগুলো তাদের শাসনের অধীনে ছিল একসময়। ব্রিটিশের সূর্য অস্ত যেত না, যেহেতু যা একদম পূর্ব থেকে শুরু করে পশ্চিম পর্যন্ত সব জায়গায় ছিল তারা, এই জন্য অস্ত যেত না বলে বলা হয়ে থাকে। কারণ যখন পূব দিকে সূর্য উঠছে তখন পশ্চিম দিকে হয়তো অন্ধকার, আবার পশ্চিম দিকে যখন সূর্য উঠছে পূব দিকে অন্ধকার, কোথাও না কোথাও তারা পাচ্ছে। এনিওয়ে, মধ্যপ্রাচ্য বলার কারণ হলো যে ব্রিটিশদের থেকে ইস্ট হলো জাপান, পূর্বে হলো জাপান, তো ব্রিটিশ এবং জাপান ইস্ট এর মাঝামাঝি জায়গাতে এই দেশগুলো, এই জন্য মিডিল অফ ইস্ট।
ইস্টের মাঝামাঝি জায়গা, তাদের থেকে তো ওর ইস্ট থেকে সবই। আপনি যদি ইউকের এদিক থেকে শুরু করেন, দ্যাট মিনস আপনার পূর্ব ইউরোপিয়ান কান্ট্রি, মধ্যপ্রাচ্যের দেশ, এশিয়ান সাউথ এশিয়ার দেশ শুরু করে আপনি সব এদিকে চলে আসেন, সবই তাদের জন্য পূব দিক, প্রাচ্য। এই প্রাচ্যের মাঝামাঝি জায়গাতে এই দেশগুলো 15টা দেশ আছে, ইরান থেকে শুরু করে একদম গালফের 6টা দেশ, তুরস্ক, সিরিয়া, আরব দেশগুলো মূলত ফিলিস্তিন, ইরাক, জর্ডান, লেবানন, ইসরায়েল, লেভেন্ট যেগুলো, দ্যাট মিনস আপনার গালফ, লেভেন্ট বা আরব কান্ট্রিজ, এই সবগুলো মিলে 15টা দেশ। এরা দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশ, বা আমরা যাকে মেইনলি মিডল ইস্টার্ন কান্ট্রি গুলো বলে থাকি। আচ্ছা, এখানে কিছু তথ্য আমরা একটু পরেই শেয়ার করব। যেমন সেভেন সিস্টার্স কেন বলছে, সেভেন সিস্টার্স এই জিনিসগুলাকে আবার আমরা অ্যাডিশনাল কিছু তথ্য এই শীটের উপরেই দিব, যেটা তৃতীয় পর্যায়ে আমরা বলেছি। সেভেন সিস্টার্স হলো যে 7টা রাজ্য আছে উত্তর পূর্ব অঞ্চলে, ভারতের উত্তর পূর্ব অঞ্চল, যেমন আমাদের চিটাগাংয়ের ওই পাশে, ত্রিপুরা থেকে শুরু করে ওই অঞ্চলগুলো আমাদের পূব দিকে, কি বলে আপনার উত্তর দিকে পড়ে, পূব দিকে পড়ে, কিছু উত্তরাংশে পড়ে। এখানে 7টা অঞ্চল, ভারতের 7টা প্রদেশ আছে যারা পাশাপাশি অবস্থিত, এবং এরা এবং ভারতের অন্য যে অংশটা, তাদের মাঝখানে প্রায় 3টা দেশ বলতে গেলে, ভারত ছাড়াও একদিকে চলে আসছে নেপাল, একদিকে ভুটান, একদিকে বাংলাদেশ। ভারত তো আছেই, এই 3টা দেশই চলে আসছে। যাই হোক, এই অংশটাতে উত্তর পূর্ব দিকে 7টা রাজ্য আছে। সেই 7টা রাজ্যের নাম, তাদের রাজধানীর নাম সহ এখানে দেয়া আছে। এরপরে কিছু কিছু তথ্য আরো শেয়ার করা হয়েছে, যেমন গোল্ডেন ট্রায়াঙ্গেল। গোল্ডেন ট্রায়াঙ্গেল কেন বলা হয়, এই গোল্ডেন শব্দগুলো কেন গোল্ডেন হলো, মূলত সিআইএ এই শব্দগুলোকে প্রথম মানে ফর্মালাইজ করে বা প্রথম ব্যবহার করে থাকে। আমেরিকান সিআইএ তারা প্রথম এই শব্দগুলোকে ব্যবহার করে। গোল্ডেন আসলে গোল্ডেন না, এটা বরং ডার্ক আমি বলি, বা ব্ল্যাক ট্রায়াঙ্গেল বলতে পারি। গোল্ডেন বলা হচ্ছে এই কারণে যে ওইখানে ড্রাগ উৎপাদিত হয়, এবং ড্রাগের ব্যবসাটাই একটা বড় ব্যবসা। আর ড্রাগের পয়সা যেহেতু হিউজ পয়সা, তো ওইটাকে তারা ক্রিটিসাইজ করার জন্য স্বর্ণের সাথে তুলনা করে এগুলাকে গোল্ডেন জায়গাটা না। ড্রাগের বিষয়গুলোতেই গোল্ডেন শব্দটা এখানে আলোচিত হয়ে থাকে। এখন আমি আসি যে গোল্ডেন ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল তো মানে বুঝতেছি 3টা দেশ। এখানে আসলে ওপিয়াম বা আফিম জাতীয় জিনিসের চাষ এখানে হয়ে থাকে। যেহেতু এটা ওপিয়াম, এটা আফিম মানে ইনফ্যাক্ট এখান থেকে হেরোইন বা অন্যান্য নেশার দ্রব্য তৈরি হয়ে থাকে। এটা 3টা দেশ মূলত এখানে ইনফ্যাক্ট প্রথম দিকে ছিল, এই জন্য 3টা দেশই তারা বলেছে ট্রায়াঙ্গেল বলেছে, এই কারণে তাদের জিওগ্রাফিক্যাল লোকেশনটা কিছুটা ত্রিভুজের মতন দেখা যায়। যেমন মিয়ানমার, লাওস এবং থাইল্যান্ড। মিয়ানমার, লাওস, থাইল্যান্ড, এদের চেহারাটা কিছুটা ট্রায়াঙ্গেলের মতন চলে আসে। যদি আপনি ম্যাপে দেখেন, এখানে সুযোগ নেই আমার, থাকলে আমি আপনাদেরকে দেখাতাম যে ম্যাপে যেটা আসছে। গোল্ডেন ট্রায়াঙ্গেল এই জন্যই বলা হচ্ছে ত্রিভুজের মতন, আর গোল্ডেন মানেই হলো যে ওখান থেকে প্রচুর পয়সা আর্ন করা যায়, একদম সোনালী পয়সা। আমরা যেমন আমাদের চিংড়ি মাছ, আমি তো ওই অঞ্চলের মানুষ, বাগেরহাটের মানুষ, চিংড়িকে আমরা বলছি হোয়াইট গোল্ড, পাটকে বলতাম আমরা সোনালী আঁশ, গোল্ডেন ফাইবার। তো যেখান থেকে বেশি পয়সা সহজে পাওয়া যায় বা দ্রুত পাওয়া যায়, আমরা সেটাকেই গোল্ডেন মিন করার চেষ্টা করি। বাট এই ক্ষেত্রে এই জিনিসগুলোকে ড্রাগ রিলেটেড, ইনফ্যাক্ট এখন আপনার এই যে 3টা দেশ, মিয়ানমার, লাওস, থাইল্যান্ড, এটা ছাড়াও এর সাথে বড় একটা অংশ জুড়ে আছে, সেটা হলো আপনার তালেবানদের দেশ, আফগানিস্তান। তো ওটাকে আমরা অন্যভাবে আসবো, ওই অঞ্চলটাকে গোল্ডেন ক্রিসেন্ট বলে। ক্রিসেন্ট কেন বলা হয়, ওখানে যে 3টা দেশ আছে, ইরান,
পাকিস্তান এবং আফগানিস্তান তিনটা দেশের লোকেশন এরকম ভাবে আছে যাতে কিছুটা এরকম চেহারা শেপ চলে আসে, এরকম তিনটা দেশ যদি আপনি কানেক্ট করেন তাহলে এরকম, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা আপনারা, সরি। ক্রিসেন্ট বা একদম নতুন চাঁদের মতন একটা শেপ চলে আসে, এই জন্য এটাকে বলা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট, এই জন্য নাম দেওয়া হয়েছে। কোন তিনটা দেশ? পাকিস্তান, আফগানিস্তান, আর একটা হলো ইরান। এই পাকিস্তান, আফগানিস্তান, ইরান, এই অঞ্চলটাকে মিলে এটাকে গোল্ডেন ক্রিসেন্ট বলে নাম দেওয়া হচ্ছে। গোল্ডেন ওয়েজ, উই আর আনফরচুনেট যে গোল্ডেনে আমরা আমাদের নামও যুক্ত হয়েছে। নামটা থেকে আপনি বুঝতে পারছেন ওয়েজ মানে হলো রাস্তা। দেখেন আমরা এমন একটা জিওগ্রাফিক্যাল লোকেশনে পড়ে গেছি, বাংলাদেশের অবস্থানটা একদিকে হলো আপনার গোল্ডেন ক্রিসেন্ট, আমি যদি উত্তর দিকে মুখ দিয়ে দাঁড়াই, বাম দিকে আমার গোল্ডেন ক্রিসেন্ট, ডান দিকে বা এই অংশটাতে আমাদের গোল্ডেন ট্রায়াঙ্গেল। আমি কিন্তু খুব ভালনারেবল জায়গা, তার মানে এই ড্রাগ পরিবহন যেখান দিয়ে হয়, আমি একদম একটা বড় রুট এবং খুব মারাত্মক রুট। কোনো কোনো ক্ষেত্রে এটাকে আপনি সহজ রুটও বলতে পারেন আমাদের জন্য, যে আমরা খুব সহজ রুটের উপরে পড়ে গিয়েছি। সো ওয়েজ বলতে রাস্তাকে বোঝানো হয়েছে। এখানে তিনটা দেশ জড়িত, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। যে এই তিনটা দেশ যোগ করলে মিয়ানমার আমার এই পাশে, পাকিস্তান তো তার অংশই গোল্ডেন ক্রিসেন্টের অংশ, আর গোল্ডেন ট্রায়াঙ্গেলের অংশ হলো আপনার মিয়ানমার। তো এই তিনটা দেশ আসলেই বাকি দুই অংশ, যেটা ওপিয়াম উৎপাদন এবং ওপিয়াম থেকে ড্রাগ বানানো এবং এগুলা বিক্রি করা অবৈধভাবে, ডেফিনেটলি এটা ইল্লিগাল। এই ইল্লিগাল বিজনেস, উৎপাদন এবং বিজনেস, যে দুই জায়গাতে হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট এবং গোল্ডেন ট্রায়াঙ্গেল, এর মাঝখানে পরিবহনের পথ হলো আমাদের এই তিনটা, পাকিস্তান, ভারত, বাংলাদেশ। উই আর আনফরচুনেট, যেটা আমরা ভুক্তভোগীও বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে চলে আসছে বিভিন্ন সময়। এখন গোল্ডেন ভিলেজ, আনফরচুনেটলি আমাদের আরো কিছু কু উপাধি আছে। গোল্ডেন ভিলেজ সেটা কোনটা? দুঃখজনক ভাবে বাংলাদেশে কয়েকটা জায়গাতেই গাঁজার চাষ হয়ে থাকে বা উৎপাদন হয়ে থাকে, তার ভিতরে কুষ্টিয়া জেলার 26টা গ্রাম, সেখানে প্রচুর গাঁজার চাষ হয়ে থাকতো, এখন কমে আসতেছে বিভিন্নভাবে। ওই যারা গাঁজা চাষি বা চাষ করতো তাদেরকে প্রণোদনা দিয়ে বিভিন্নভাবে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার, এবং সরকার, বিভিন্ন এনজিও, বিভিন্ন অর্গানাইজেশন চেষ্টা করছে, স্থানীয় জনপ্রতিনিধিরা। কমে আসছে, বাট এই জায়গাগুলোতে কুষ্টিয়া জেলা 26টা গ্রাম, এই জায়গাগুলোকে গোল্ডেন ভিলেজ ওই জন্য বলা হয় যেহেতু এখানে গাঁজার চাষ বেশি, উইড যদি আমরা বলি। এরপরে ওখানে নিয়ে আসছেন কিছু ইকোনমিক তথ্য, আমাদের সন্নিবেশ করেছেন আমাদের কোঅর্ডিনেটর ওবায়েদ স্যার, যেমন 3 টাইগার্স, 4 টাইগার্স, সুপার 7, ইস্ট এশিয়ান মিরাকল, এই জিনিসগুলো উনি নিয়ে এসেছেন। 3 টাইগার্স বলতে বোঝাচ্ছে যে যারা আপনার 60s দশকে, 60-এর দশকের পরে যাদের দ্রুত অর্থনৈতিক স্টেবিলিটি এসেছে এবং ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে, যারা এরকম 3টা বড় দেশ ওই সময় যারা হয়েছে, যেমন জাপান, জার্মানি, জার্মান শব্দটা ভুল, এটা জার্মানি, জার্মান হলো একটা জাতি, সুতরাং কোথাও যদি দেখেন জার্মান, এটা লিখবেন জার্মানি। জাপান, জার্মানি এবং ইটালি, এই 3টা দেশ। উবায়েদ, আমরা জার্মান শব্দকে জার্মানি বলেই বলে থাকি, একটু কাইন্ডলি লুক ইনটু দিস। জার্মানি এবং ইটালি, এই 3টা দেশকে আমরা 3 টাইগার্স বলে থাকি। টাইগার্স শব্দটা সাধারণত আমাদের এলাকাতে কেউ যখন খুব শক্তিশালী বা কিছু একটা দ্রুত করে ফেলছে, আরে বাপের বেটা মার্কা কাজ করে ফেলেছে বলে আমরা কথার ভিতরে বলি, আরে তুই তো বাঘের বাচ্চা, সাবাসী স্বরূপ, হ্যাঁ একদম প্রায় অসাধ্য একটা কাজকে সাধ্য করে ফেলেছে। এই সেন্সটাতে যাদের ইকোনমিক গ্রোথ খুব দ্রুত হয়েছে ইকোনমিক সেক্টরে এবং স্টেবিলিটি হয়েছে, সেই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, এই ধরনের ইকোনমি যাদের, সেই ইকোনমিকে আমরা টাইগার ইকোনমি বলি।
সেই সেন্সে এটাকে 3 টাইগার্স বলা হচ্ছে বা বলা হয়ে থাকে। এরপরে আসেন 4 টাইগার্স। এটা 4 টাইগার্স না হয়ে বলা উচিত 4 এশিয়ান টাইগার্স। 3 টাইগার্স তো ঠিক আছে, যেহেতু এখানে ইউরোপ জড়িত আছে, জাপান সহ, জাপান একমাত্র এশিয়ান দেশ, জার্মানি এবং ইটালি ইউরোপের দেশ, সেটা মিলে আমি 3 টাইগার্স আমি বলতেই পারি। কিন্তু 4 টাইগার্সটা ইনফ্যাক্ট এটা এই বাকি যেটা ফোর্স টাইগার, সুপার 7, ইস্ট এশিয়ান মিরাকল, এগুলো সবই এশিয়াতে। এই জন্য এগুলাকে আমরা বলবো এশিয়ান টাইগার্স। এখানে 4টা দেশ আছে, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর এবং হংকং। তো এরা কেন নাম হলো আমি থার্ড পার্টে গিয়ে আমি আলাপ করে নিব। এটার ব্যাখ্যা আমি পরবর্তী অংশে নিয়ে এসেছি, আপনারা পেয়ে যাবেন। সুপার 7 ওরকম আপনার 4 টাইগার্স এর সাথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডকে যুক্ত করা হয়েছে। এখানে আরো কিছু তথ্য আমি দিব সামনে, যেমন এশিয়ান কাব ইকোনমি। কাব মানে আপনার বাঘের বাচ্চা, যেটা সেটাকে আমরা আসবো, আমরা থার্ড পার্টে এটা আলাপ করবো দেখি। তারপর ইস্ট এশিয়ান মিরাকলে জাপানের সাথে সুপার 7, মিরাকল তো মিরাকল, ইস্ট মানে সুপার 7 এর সাথে জাপান মিলে এরা যে বুমিংটা দেখিয়েছে, এটা এক ধরনের মিরাকল বলা হয়েছে, সেই জন্য এটা নাম দেওয়া হয়েছে মিরাকল। এখন আসেন আপনি ইস্ট এশিয়া এক নজরে, যেটা উনি এক নজরে এশিয়ার তথ্য কণিকা, যে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এটার ভিতরে সবচেয়ে বড় দেশ চীন, ছোট দেশ মালদ্বীপ, এর ভিতরে এশিয়ার সবচেয়ে বৃহত্তম হ্রদ কোনটা, গভীরতম হ্রদ কোনটা, দীর্ঘতম নদী কোনটা, বৃহত্তম পাহাড় পর্বত কোনটা, মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টে একটা জিনিস আমি অ্যাড করি, মাউন্ট এভারেস্টকে নেপালিরা এটাকে বলে সাগর মাথা। মাথা মানে হেড, মাথা না, মাদার না, মাথা, সাগর মাথা। এটা নেপালিরা বা আরেক নাম ডেকে থাকে সাগর মাথা হিসাবে। তো সাগরের মাথা, যেহেতু এটা সাগরের ভিতর থেকেই বের হয়েছে বলে মনে হয়, এটা তো একটা অংশ নেপালে পড়েছে, একটা অংশ তিবেতে গিয়ে পড়েছে। পুরা হিমালয়ান রেঞ্জটা, এই এভারেস্ট যে পিকটা, এটা দুই দিক দিয়ে এটাকে সামিটিং করা যায়, তো দুই দিকে গিয়ে পড়েছে, এই জন্য এটা নেপালি ভাষায় এরা সাগর মাথা বলে থাকে এটাকে। তো এবং এটা পৃথিবীর ভিতরে দীর্ঘতম পর্বতমালাও বটে। এই ধরনের যে তথ্যগুলো এখানে দেওয়া আছে, আপনারা এক নজর দেখে নেবেন। এরপরে আরো বেশ কিছু বিষয় এখানে উনি আলোচনা করেছেন, যেগুলো আমি আর রিপিট করতে চাচ্ছি না, কারণ অলরেডি 1 ঘন্টা প্রায় চলে গেল, আমার থার্ড পার্টে যেতে হবে। যেমন উনি এখানে সিরিয়া, ইসরায়েল, ফিলিস্তিন বিষয়গুলো নিয়ে, তুরস্ক, সাইপ্রাস, লেবানন, তারপরে ইরান, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, ইউএই, জর্ডান, ইরাক, ওমান, ইয়েমেন, কাজাকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মায়ানমার, এই সব দেশগুলাকে উনি নিয়ে, জাপান, ব্রুনাই, ইস্ট তিমুর, সবকিছুকেই উনি এখানে নিয়ে এসেছেন। যতগুলো দেশ আনা সম্ভব উনি সবগুলোকেই এখানে নিয়ে এসেছেন, এবং উনি কিছু কিছু তথ্য এখানে দিয়েছেন। আমি আবারও বলছি, বারবার এটা বলার কারণ হলো আপনারা যাতে ভুলে না যান, এখানে যেটা তথ্য আছে এটা হলো আপনাকে গাইড দেওয়ার জন্য যে এই ধরনের জিনিস পড়া দরকার। এখানে খুব সংক্ষেপে সংক্ষেপে উনি অল্প অল্প কিছু তথ্য নিয়ে এসেছেন। এটা আপনাকে এর উপরে আরো অনেক তথ্য, বিভিন্ন জায়গায় যে সোর্সগুলো আমি বলেছি সবগুলো থেকে মিলে আরো অনেক তথ্য অবশ্যই জোগাড় করতে হবে যদি আপনি ভালো করতে চান। শুধুমাত্র যদি কেউ শীট পড়েন, তাহলে আমি বলে দিতে পারি এখনই দুঃখজনকভাবে সত্য যে আপনি ভালো করবেন সেটা বলার কোনো গ্যারান্টি নাই, বরং ভালো না করার সম্ভাবনাই যথেষ্ট। সো সব দেশগুলোর ব্যাপারে আপনি এখন থেকেই তথ্য জোগাড় করা শুরু করেন। আমি প্রথমেই বলছি কিভাবে তথ্যগুলো জোগাড় করবেন। এখন এখানে যে দেশগুলো উনি আলোচনার ভিতরে এনেছেন, আমি কিছু এর বাইরের আরো কিছু তথ্য, এই সব দেশগুলো না, আমি দেখি সামনে 1 ঘন্টার ভিতরে কতটুকু অংশ আলাপ করতে পারি আপনাদের সাথে। প্রশ্নোত্তরের যেহেতু সুযোগ নাই, একতরফা আমাকেই বলে যেতে হচ্ছে, সরি, আমি কি করতে পারি। আর যখন ক্লাস আপনাদের সাথে সামনাসামনি নেওয়ার সুযোগ হবে, আলাপ করার সুযোগ হবে, তখন আবার রিক্যাপিচুলেট যদি কিছু করা সম্ভব হয় তখন করা যাবে ইনশাআল্লাহ। এখন আমরা তৃতীয় অংশ ঢুকতে চাই। আমাদের 3টা অংশ ছিল। প্রথম অংশ আমরা আলাপ করেছি উপদেশমূলক, কিভাবে প্রস্তুতি নিব।
দ্বিতীয় অংশ যে কোর্স ম্যাটেরিয়ালটা আমাদের অর্গানাইজাররা তৈরি করেছে মার্চ ফরওয়ার্ড থেকে, মায়া ছড়ায়, বড় ভালো স্লোগান, বড় সুন্দর স্লোগান, দুনিয়াতে মায়ার বড় অভাব। সো মায়া ওনারা ছড়াচ্ছেন, আপনারা সেই মায়ার অংশ, আপনারাও ছড়িয়ে যাচ্ছেন, আপনারাও এটা অংশীদারও হচ্ছেন, মায়া নিচ্ছেন, আপনারা নিজেরাও ছড়াচ্ছেন। সেকেন্ড অংশটাও আমরা বার্ডস আই ভিউ দিলাম, একদম বার্ডস আই ভিউ, ডিটেইলে আমি গেলাম না এই কারণে যে ওখানে লেখা আছে। আর আবারও বলছি যে এইখানে যেটুকুন আছে এটা ডেফিনেটলি ইনসাফিসিয়েন্ট, এটার উপরে আপনারা শুধুমাত্র নির্ভর করবেন না। এবং এখানে যদি কোনো টাইপিক্যাল এরর থাকে মানুষের করা, এটা হয়তো একজনকে টাইপ করতে দিয়েছে, সে টাইপ করতে গিয়ে একটা টাইপিং মিস্টেক করতেই পারে। যেমন দক্ষিণ এশিয়ার ভিতরে হয়তো মালদ্বীপের জায়গায় টাইপ করতে গিয়ে কম্পিউটার মালয়েশিয়া নিয়ে বসে আছে। তো আপনি এটা দেখলেই বুঝবেন যে এটা মালদ্বীপ হবে, মালয়েশিয়া হবে না, কারণ মালয়েশিয়া দক্ষিণ এশিয়ার অংশ না। দক্ষিণ এশিয়াতে যদি কেউ দেখেন মালয়েশিয়া, তো ওটাকে কেটে আপনি মালদ্বীপ করে নিলেন, দেখবেন যে ওখানে মালদ্বীপের নামটা নেই। তো এরকম ছোটখাটো ভুল টাইপিং হতেই পারে। আমার ধারণা এই ধরনের কোনো ভুল যদি থেকে থাকে এটা রিভিউর ভিতরে আসে, আরো কোনো কিছু হয়তো আরো ইমপ্রুভ করছেন আমাদের কোঅর্ডিনেটর এবং তার টিম মিলে এটাকে আরো ইমপ্রুভ করছেন। যদি কোনো টাইপিক্যাল এরর বা কোনো তথ্যগত ভুল থেকে থাকে ওগুলা উনি আরো সুন্দর করে দিলেন আপনাদের জন্য। আমি এ ব্যাপারে যথেষ্ট আশাবাদী এবং নিঃসন্দেহ। আমি ওবায়দুল্লাহ সাহেবকে চিনি, উনি যথেষ্ট থর মানুষ। উনি তো ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, উনি একজন বিসিএস ক্যাডার অফিসারও। জয়েন করেন হয়তো কি হয়েছে, উনি তো ক্যাডারের জন্য নমিনেটেড হয়েছিলেন, দ্যাট মাস ইজ এনাফ। সো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো তার জ্ঞানের কোনো অভাব নাই। উনি বইও লিখেছেন এবং এই অঙ্গনে উনি দীর্ঘদিন আছেন। আন্তর্জাতিক ইস্যুস গুলোর উপরে অনেক সুন্দর বই উনি লিখেছেন, বিশাল ভলিউম উনি লিখেছেন। আমিও ওনার কাছ থেকে অনেক তথ্য নিয়ে উপকৃত হই বিভিন্ন সময়ে। খুবই বিদ্বান একজন মানুষ, তো উনি আরো এটাকে সমৃদ্ধ করবেন, আমি এটার ব্যাপারে নিশ্চিত। আমরা এখন তৃতীয় অংশে চলে যেতে চাইছি। তৃতীয় অংশে এটাকেও আমরা দুইটা ভাগে ভাগ করেছি তৃতীয় অংশকে। একটা হলো যে যেগুলো তথ্য কোর্স ম্যাটেরিয়ালের ভিতরে দেয়া আছে ওই তথ্যগুলো বা ওই অংশগুলোর একটু অ্যাডিশনাল আরো কিছু তথ্য আমি এখানে যোগ করার চেষ্টা করেছি। যে তথ্যগুলো ওখানে আছে তার কোনো একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি যে এটা কেন, এটা কিভাবে আসলো। কারণ মানুষ যখন একটু ব্যাকগ্রাউন্ড জানতে পারে, একটু হিস্ট্রি জানতে পারে, তখন এটা মনে রাখা তার জন্য সহজ। আন্তর্জাতিক বিষয়াবলী আনফরচুনেটলি আমরা ভয় পাই। ভয় পাওয়ার কারণও আছে, আমরা আগের দিনে এটা আলাপ করেছিলাম যে কেন আমরা ভয় পাই। ভয় পাওয়ার কিছুই নাই, এটা গল্প, স্রেফ গল্প। আমি যদি আসলে ভার্চুয়াল ক্লাস না হয়ে প্র্যাকটিক্যাল ক্লাস হতো, একদম ক্লাস সামনাসামনি ক্লাস হতো, তখন হয়তো এইভাবে আমি আপনাদের সাথে আলাপ করতাম না, তখন অন্যভাবে আলাপ করতাম, আপনাদের সাথে ইন্টারাকশন হতো এবং তখন আমি এটাকে পুরা গল্পচ্ছলে আলাপগুলো করতাম, যেটা আপনাদের জন্য আরো সহজ হয়ে আসতো। তো ঠিক আছে, যে উপায় নাই এখন সেটা বলে তো আর আলাপ করে লাভ নেই। তো আমার শিটটা আমি আবার বলছি যে এটা স্যারের কাছে দেয়া আছে, ওয়াহিদ স্যারের কাছে, আপনারা ইনশাআল্লাহ হয়তো বা পেয়ে যাবেন ওনার কাছ থেকে। প্রথমে আমি যে জিনিসগুলো এখানে কিছুটা ব্যাখ্যা দেওয়ার বা সন্নিবেশিত করার চেষ্টা করেছি শীটের সাথে মিলিয়ে, যেটা হয়তো শীটে জায়গার অভাবে উনি উল্লেখ করতে পারেন নাই, এগুলা ওনার সবই তথ্য, ওনারই তথ্য, উনি জানেন এগুলো ভালো, কিন্তু জায়গার অভাবে ওখানে হয়তো উনি সংকলন করতে পারেননি। যেমন সেভেন সিস্টার্স, এটার নাম কে দিয়েছে, কবে দিয়েছে, কেন দিল? এটা সেভেন সিস্টার্স নাম দিল হলো ওরা 7 বোনের মতো একইভাবে মালা গাঁথা, একই অঞ্চলে, একটু ভারত থেকে কিছুটা বিচ্ছিন্ন জায়গায়। আমরা বললাম যে আমাদের বাংলাদেশের উত্তর এবং পূর্ব অঞ্চলের দিকে পড়েছে। সো এরা এক জায়গায় পড়ে গিয়েছে যেটা ভারত থেকে অলমোস্ট একটু ডিটাচ। চিকেন নেক আমরা বলি, মুরগির গলার মতো একটা অংশ 22 কিলোমিটার, যেটা শিলিগুড়িতে। ওই একসাথে 3টা দেশ, একদিকে হলো আপনার বাংলাদেশ, একদিকে মালদ্বীপ, সরি ভুটান, আর একদিকে নেপাল। এই 3টা দেশ, তার এই অংশটাতে, এই পাশের অংশটাতে চলে আসছে আপনার সেভেন সিস্টার, 7টা বোন এক পাশাপাশি আছে। ওরা জড়াজড়ি করে, বোনদের বিয়ে হয়ে গেলে তো বাপ মা থেকে
ঘর থেকে দূরে চলে যায়। এই জন্য ওরাও কিছুটা দূরে চলে গেছে, কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হয় না। বাপ মার সাথে সংযোগ তো কখনো সন্তানের বিচ্ছিন্ন হয় না। তো দূরে যেতে পারে বিয়ের কারণে। এই জন্য তারা, আমরা মনে রাখার জন্য এটা বলছি যে তারা ওখানে 7 বোন দূরে সরে গিয়েছে, কিন্তু বাপ মার সাথে তাদের কঠিন সংযোগ আছে, একদম পাক্কা সংযুক্ত ভাবে তারা। এবং এই সংযোগটা হলো চিকেনস নেক, চিকেন নেক না, চিকেনস নেক, এস চিকেনস নেক, মুরগির গলা, অ্যাপোস্ট্রফি এস। এটা শিলিগুড়িতে, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এই জায়গাটা প্রায় 22 কিলোমিটার রাস্তা, 22 কিলোমিটার জায়গা, বা অ্যারাউন্ড 14 মাইলের মতো হবে, অ্যারাউন্ড 22 কিলোমিটার। এই জায়গাটা দিয়ে ও ভারতের অন্যান্য রাজ্যগুলোর সাথে বা ভারতের মূল ভূখণ্ডের সাথে, অবশ্যই এটাও মূল ভূখণ্ড, আমার মূল ভূখণ্ড বলাটা উচিত না, অন্যান্য রাজ্যের সাথে সে ওখানে জড়িয়ে আছে এই চিকেন নেক্স দিয়ে। এটার নামকরণ কেন হলো বা কে দিল, কেন হলো তো আমি বললাম। এটার নামকরণ হয়েছে 1972 সালের জানুয়ারি মাসে। জ্যোতি প্রসাদ সাক্য, উনি একজন আইসিএস অফিসার ছিলেন আসামের। উনি একটা রেডিও টক শোতে, আমি নামটা লিখে দিই, এই তথ্যগুলো যদি আপনারা নোট নিতে চান নিতে পারেন, বা শীটের ভিতরে, আমি যে শীটটা তো শীট তো না, আমি একটা নোট তৈরি করেছি, যেটা ডেফিনেটলি সের মতন হবে না, অত সুন্দর হয়তো হবে না, আমি আমার মতন একটা নোট তৈরি করেছি, তথ্যগুলো পাবেন আপনারা। জানুয়ারি 1972 সালে জ্যোতি প্রসাদ সাক্য, উনি একজন আইসিএস অফিসার ছিলেন আসামে। উনি একটা রেডিও টক শোতে গিয়ে এই নামটা প্রথম উচ্চারণ করেন, তারপর থেকে এটা সবাই 7 সিস্টার নামেই পরিচয় পেয়ে গেছে এই জায়গাটা। এরপরে দেখেন, সাউথ এশিয়ার উপরে আমি একটু আলোচনা করে যাই সামান্য। সাউথ এশিয়ার যে দেশগুলো মিলে সার্ক তৈরি হয়েছে, এটা হয়তো আর একটা ক্লাস হতেও পারে, আমি জানি না, হয়তো কোর্সে থাকবে বিভিন্ন রিজিওনাল অর্গানাইজেশন। তবুও যেহেতু সাউথ এশিয়া আসছে, আমি শুধু আলাপ করে যাচ্ছি। সাউথ এশিয়ার এই সার্ক অর্গানাইজেশনটা 1980-তে প্রথমে, 1980 সালে জিয়াউর রহমানের আন্ডারে প্রফেসর মোহাম্মদ শামসুল হক, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন উনি, প্রফেসর, বিদ্বান ব্যক্তি, একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট আমরা বলতে পারি। উনি এই জিনিসটাকে ওনার ব্রেন চাইল্ড হিসাবে ধরা হয়, কারণ এর আগ পর্যন্ত, সার্কের আগ পর্যন্ত সাউথ এশিয়াতে কোনো রিজিওনাল অর্গানাইজেশন ছিল না, যেখানে এই সব দেশ একসাথে বসতে পারে একটা ফোরামে, বসতে পারে নিজেরা। সাউথ এশিয়াতে এরকম কোনো অর্গানাইজেশন ছিল না। ডেফিনেটলি ইন্ডিয়া পাকিস্তান এখানে বড় ফ্যাক্টর ছিল বটেই, অনেক বাধাবিঘ্ন পেরিয়ে 1980-তে এটা উনি প্রথমে ফ্লোট করার চেষ্টা করেন, বিভিন্ন আইডিয়া দেন এবং কথাবার্তা বলা, চলাফেরা শুরু করা। আইডিয়াটা ওনার ছিল, প্রফেসর মোহাম্মদ শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন উনি। এনিওয়ে, এটা প্রথম যে নামটা ওখানে চুজ করা হয়, সেটার নামটা দেওয়া ছিল সার্ক, SARC, সাউথ এশিয়ান রিজিওনাল কোঅপারেশন, সার্ক। 1985 সালের ডিসেম্বরে, অনেক চড়াই উতরাই পেরিয়ে, যখন সার্কের প্রথম সামিট ঢাকাতে হয়, ঢাকাতে, এবং এটা প্রথম উদ্বোধনীটা হয়েছিল পার্লামেন্টে, বাংলা পার্লামেন্টে হয়েছিল যতদূর আমার মনে পড়ে। এই জায়গায় এসে যখন সার্কের সামিট হচ্ছিল, এই সামিটে পাকিস্তানের প্রেসিডেন্ট তখন জেনারেল জিয়াউল হক, উনি একটা প্রপোজাল দিলেন সামিটে যে সাউথ এশিয়ান রিজিওনাল কোঅপারেশন, এটা ঠিক আছে, তবে এর সাথে আরেকটা এ যোগ করে দেওয়া যায়, এ, তাহলে অ্যাসোসিয়েশন হয়ে যায়। আমরা তো একটা অ্যাসোসিয়েশনই করতে চাচ্ছি। ওনার প্রপোজালটা এখানে গৃহীত হয়, এই সামিট গ্রহণ করে, এবং তখন SAARC, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন শব্দটা এখানে ইনক্লুডেড হয়ে যায়
1985 যে ডিসেম্বরের প্রথম সামিটটা স্যারকে ঢাকাতে হয়েছিল সেটাতে। আমরা এবার যে টাইগার্স 4 এশিয়ান টাইগার্স আমরা বলছিলাম যে ওইগুলোও আমরা কিছুটা এক্সপ্লানেশন এখানে দেওয়ার চেষ্টা করব। 4 এশিয়ান টাইগার্স যেটা কেন এটা বলা হয়েছে ইকোনমিক কারণে, যে 1960 থেকে 1990 এর দশকে এই যে চারটা দেশ, আমরা দেশগুলো আগেই বলেছি, এরা এদের জিডিপি গ্রোথ রেট ডাবল ডিজিটে নিয়ে, এটা ছিল 1960s to 1990 এই 3 ডিকেডে, 1990 এর দশক, এই 3 দশকে তারা অলমোস্ট তাদের ডাবল ডিজিট গ্রোথ রেট ছিল। এর জন্যই এদেরকে বলা হচ্ছে এশিয়ান টাইগার্স। 4 এশিয়ান, এই চারটা দেশ সাউথ কোরিয়া, তাইওয়ান, হংকং এবং সিঙ্গাপুর, এদেরকে সাউথ এশিয়া 4 টাইগার্স হিসাবে এই কারণে নাম দেওয়া হয়। এই সময় ডাবল ডিজিটে তাদের গ্রোথ রেট ছিল, ডাবল ডিজিট জিডিপি গ্রোথ রেট। ডাবল ডিজিট গ্রোথ, এই কারণে এদেরকে 4 এশিয়ান টাইগার্স বলা। আরেকটা জিনিস আপনারা এটা নোট নিতে পারেন শীটের ভিতরে, ওই শীটে নাই বাট আমার শীটে পাবেন আপনারা, সেটা হলো টাইগার কাব ইকোনমিক্স। এটা মুছবো কিনা, সরি, টাইগার কাব ইকোনমিক্স, কাব বাঘের বাচ্চা বলি। টাইগার কাব ইকোনমিক্স কেন বলা হয়েছে, এরা কারা কারা ছিল? আচ্ছা, এক হলো আপনার ইন্দোনেশিয়া, তারা ওই সময় উঠতেছিল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ফিলিপাইন্স। আবারও আমি বলি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ফিলিপাইন্স, এই যে 5টা দেশ, এরা টাইগার কাপ ইকোনমি হিসাবে বলা হতো। কারণ হলো যে 4 এশিয়ান টাইগার্স যে 4টা দেশ ডেভেলপ করেছে, তখন উন্নত হয়েছে ইকোনমিক্যালি, তাদের পদাঙ্ক এরা অনুসরণ করেছে। তাদের স্ট্র্যাটেজি, তাদের টেকনোলজি, এক্সপোর্ট ড্রাইভেন মডেল অফ টেকনোলজি, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ওইটাকে ফলো করেছে। তো এই জন্য টাইগারকে যেহেতু ফলো করেছে, তার সন্তান ধরা হয়েছে, ওই হিসাবে এটাকে উপনাম দেওয়া হয়েছে যে টাইগার কাব ইকোনমিক্স। এই 5টা দেশকে তখন বলা হয়েছে। 1960s এসে ঠিক এই ধরনের ইস্ট এশিয়ান টাইগার ইকোনমিক্স নাম দেওয়া হলো 3টা দেশকে। তাদেরও একই রকম এক্সপেরিয়েন্স, ওই হাই গ্রোথের এক্সপেরিয়েন্স। একটা হলো ফিলিপাইন্স, শ্রীলঙ্কা এবং মিয়ানমার। 1960s এর পরবর্তী সময়ে এসে 3টা দেশ, তাদেরকে নাম দেওয়া হলো ইস্ট এশিয়ান। যেহেতু এটা ইস্ট এশিয়ার অংশ হিসাবে তারা বলছিল, এটা মূলত হলো ইকোনমিস্টের ভাষা, মূলত এগুলা ইস্ট এশিয়ান টাইগার ইকোনমি, এই 3টা দেশকে নাম দেওয়া হয়। এরকম আরো অনেক ইকোনমির নাম দেওয়া আছে, যেমন 6 এশিয়ান ইগলস। তারা 1950s থেকে 1990 এই সময়ের ভিতরে তাদের ইকোনমিক বুমিং হয়, 50s থেকে 90s পর্যন্ত। এদেরকে বলা হয় 6 এশিয়ান ইগলস। থেকে 90 এই সময়গুলোর অ্যাক্টিভিটিজ এর কারণে এদেরকে বলা হয় 6টা দেশ। কারা? মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, সাউথ কোরিয়া এবং জাপান। আবার বলি, মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, সাউথ কোরিয়া এবং জাপান, 6টা দেশ। এদের বুমিংটা 1950s থেকে 1990s পর্যন্ত খুব ইকোনমিক বুমিংটা হয়েছে। এই জন্য এদেরকে
ইস্ট এশিয়ান ইগলস নাম দেওয়া হয়েছিল। একদম ইগলের মতো ছো মেরে চলে আসছে তারা। ইস্ট এশিয়ান মিরাকল আমরা তখন দেখেছি ওই শীটের ভিতরেও। এটা ইনফ্যাক্ট 1965 থেকে 1990 পর্যন্ত এই মিরাকল এই জন্য বলা হয়, আসলে কিন্তু একই দেশ বিভিন্নভাবে চলে আসছে, এখানে এক এক নাম এক এক জায়গায় দেওয়া হয়েছে, সেই হিসাবে চলে আসছে। যে কোনো সময় প্রশ্ন করা হতে পারে, শর্ট প্রশ্ন তো এখান থেকে করতেই পারে, যে একটা নাম দেশের নাম দিয়ে দিল, সে ধরেন জাপান দিয়ে বললো যে এরা এদেরকে কি নামে ডাকা হয়, টাইগার কাপ ইকোনমি নাকি আপনার ইস্ট এশিয়ান ইগল না 3 টাইগার্স না 4 টাইগার্স, এক ধরনের দিয়ে দিয়ে বললো যে কোনটা হবে। শর্ট কোশ্চেন তো যে কোনো ভাবে এমসিকিউ করাই যেতে পারে, এই জন্যই তথ্যগুলো জানা। ইস্ট এশিয়ান মিরাকল বলা মানে 65 থেকে 90 পর্যন্ত, 1965 থেকে 1990 এই সময়টাতে তাদের বুমিং হয়েছে, এই জন্য মিরাকলস বলা হয়েছে। তাদের অর্থনীতি এমন ভাবে এসেছে যে অবিশ্বাস্য রকমের পরিবর্তন তারা এই 25 বছরের ভিতরে দেখিয়েছে। যেহেতু এটা খুব দ্রুতভাবে অবিশ্বাস্যভাবে শূন্য থেকে এরা এই জায়গাতে চলে এসেছে, এই জন্য এটাকে মিরাকল নাম দেওয়া হয়েছে। এরকম আরো অনেকগুলো আপনারা পেতে পারেন, এশিয়া সহ আরো বিভিন্ন দেশে এ ধরনের ইকোনমির নাম দেওয়া হয়। যেমন আপনার উলফ ইকোনমি, মঙ্গোলিয়ার ইকোনমিকে ওই সময়কার গ্রোথের কারণে উলফ বলা হয়, উলফ লিখে দিই। মঙ্গোলিয়া কিছু কিছু আপনারাও বের করবেন। তারপরে বাল্টিক টাইগার, বাল্টিক স্টেট যারা ছিল, এই স্টেট গুলা মিলে 2000 থেকে 2007 এদের উত্থান হয়। এটা এখানে যদিও এশিয়ার ভিতরে না, তারপর যেহেতু ইকোনমি এসছে এই জন্য আমরা বললাম। বাট যেমন গালফ টাইগার 1990-তে ইকোনমিস্টরা এটাকে দুবাইকে নাম দিয়েছে গালফ টাইগার। এর দশকে যার ইকোনমিক বুমিং হয়েছে দুবাই, গালফ টাইগার। দুবাই একরকম ভাবে আপনার সেল্টিক টাইগার আছে, অ্যানাতোলিয়ান টাইগার আছে। অ্যানাতোলিয়া এশিয়া বলতে পারেন আপনি, যেহেতু এই দেশটা টার্কি একটা অংশ পড়েছে আমাদের এশিয়াতে, একটা অংশ পড়েছে আফ্রিকা ইউরোপের ভিতরে। যদিও ইউরোপিয়ানরা তাদেরকে ইউরোপিয়ান মেম্বার করে না, সেটা অন্য কারণে আমরা দেখবো। সাইপ্রাসের একটা বড় ইস্যু নিয়ে তাকে আলাদা করে রাখা হয়েছে বা তাকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত করা হচ্ছে না। তো অ্যানাতোলিয়ান টাইগার যেটা টার্কির সিটি আনাতোলিয়ার নামে এটা আসছে, 1980-র দশকে এদের বুমিং হয় এই জন্য। আবার যেমন আপনার টাট্রা টাইগার, টাট্রা টাট্রা টাইগার, এটা আমাদের এখানে প্রসঙ্গত আলাপ করলাম। টাট্রা হলো একটা মাউন্টেন, স্লোভাকিয়ার একটা মাউন্টেনের নাম হলো টেট্রা। ওইটার নাম অনুযায়ী স্লোভাকিয়াকে টাট্রা টাইগার নাম দেওয়া হয়েছিল। 2002 থেকে 2007 পর্যন্ত তাদের ইকোনমিক বুমিংটা খুব নজর কাড়া মতন ছিল। তারপরে ইমার্জিং সেভেনে এখানে চায়না, ইন্ডিয়া, ব্রাজিল, মেক্সিকো, রাশিয়া, ইন্দোনেশিয়া এবং টার্কি। E7 বলে এটা, G7 না, E7, ইমার্জিং 7। তার মানে এরা এখন ইমার্জ করছে, E7 বা ইমার্জিং 7। এরা অর্থনীতিতে তাদের অবস্থানটাকে পাকাপোক্ত করছে। এই জন্য প্রাইস ওয়াটার হাউস কুপার যেটাকে বলে, প্রাইস ওয়াটার হাউস কুপার 2006 সালে তাদের একটা প্রকাশনাতে এই বিষয়টাকে তুলে নিয়ে এসেছিল, একটা প্রতিবেদন দিয়েছিল। সেটার উপরে ভিত্তি করে তারা E7 নাম দিয়েছিল এই দেশগুলোকে। যেহেতু 7টা দেশ এখানে আসছে, তাদের ইকোনমিক ইমার্জেন্সির কারণে E7 হিসাবে
প্রাইস ওয়াটার হাউস কুপার্স তারা এই নামটা দিয়েছিল। চায়না, ইন্ডিয়া, ব্রাজিল, মেক্সিকো, রাশিয়া, ইন্দোনেশিয়া এবং টার্কি, এই দেশগুলো এখানে আছে। সো এনিওয়ে রিলিভেন্ট মোটামুটি এই জন্য আলাপ করে নিলাম এটা। তো এই ধরনের কিছু তথ্য, আরো অনেক তথ্য আপনারা ওয়েবসাইট থেকে এশিয়ার ইকোনমির ব্যাপারে বা লোকেশনের ব্যাপারে বিভিন্ন আরো তথ্য আপনারা নিয়ে নিতে পারবেন। এটা গেল কিছু তথ্য। এখন আমরা এক একটা দেশ ভিত্তিক কিছু তথ্য অ্যাড করতে চাই। দেশ ভিত্তিক আমি স্যাম্পল হিসাবে কয়েকটা দেশ এখানে নেওয়ার চেষ্টা করেছি। যেহেতু এতগুলো এশিয়াতে এতগুলো দেশ আছে, সবগুলো সারা রাত আলোচনা করেও শেষ করা যাবে না। আর কোচিং এ এটা সম্ভাবনা যে আপনাকে প্রত্যেকটা দেশ সব ডিটেল আলোচনা করে সব প্রশ্ন আপনাকে রেডি করে দিয়ে দিবে, দ্যাট মাইট বি রিয়েলি ডিফিকাল্ট। সো আবারও বলছি যে তৈরি আপনাকেই হতে হবে। কোচিং মানে গাইড, সেই গাইডটা আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। তো সেই হিসাবে আমি কিছু তথ্য দিয়ে দেখালাম যে এই ধরনের তথ্যগুলো যা আছে আরো নতুন নতুন আপনারা এশিয়ার উপরে এই ধরনের অর্থনৈতিক তথ্য বা বিভিন্ন যে তথ্য আমরা আলাপ করলাম সেই তথ্যগুলো নিয়ে নেবেন। এখন আমরা বিভিন্ন দেশ ভিত্তিক কিছু স্যাম্পল আমরা আলাপ করতে চাচ্ছি, যেগুলো আমার কাছে মনে হয়েছে যে সমসাময়িক সময়ে এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা হয়তো বা বেশি। প্রশ্ন কোথা থেকে হবে, কিভাবে হবে, ন্যাচারালি আমি সেটা জানি না, আমার জানার কথাও না। এটা পিএসসি জানে কোত্থেকে প্রশ্ন করা হবে, কিভাবে হবে, তারাই জানে। আমরা ধারণা করছি, আমরা প্রস্তুতির জন্য করছি। এখন জায়গাগুলো ফোরফ্রন্টে আলোচনায় আছে, যেমন আপনার ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু, যার সাথে আপনার ইউএই বা বাহরাইন জড়িত হয়ে গেছে সেটা। তারপরে সিরিয়া আছে, সিরিয়া যেহেতু আপনার এখন দ্বন্দ্ব, সিরিয়া থেকে প্রশ্ন রিটেনেও হয়, বিভিন্ন সময় হয়ে থাকে, চলতি অংশেও হতে পারে বা আপনার চলতি অংশের একটু আগের থেকেও যদি বলেন সেখানেও হতে পারে, জিওগ্রাফিক অংশেও হতে, যে কোনো সেকশন থেকে আপনি সিরিয়াকে ফেলতে পারেন। আমরা কয়েকটা ইন্ডিয়া, চায়না, ইসরায়েল, প্যালেস্টাইন, সিরিয়া, ইউএই কেন আলাপ করবে, একটা গালফ কান্ট্রি হিসাবে আমরা দেখতে চাচ্ছি তাদের সাথে। আর একটা কারণও আছে, যেহেতু ইউএই আমাদেরকে গালফ কান্ট্রিতে প্রথম রিকগনাইজ করেছিল, বঙ্গবন্ধু ওখানে ভিজিট করেছিলেন ওনার জীবদ্দশা 1974 সালে, আমাদের মিশন ওখানে করে। তো যাই হোক, এই পার্সপেক্টিভে আমি কয়েকটা দেশ চেষ্টা করব, সময় যদি কুলায়। আমি আসলে খুব অন্ধের মতো কথা বলে যাচ্ছি, জানি না আপনাদের ওদিক থেকে বা যারা এখানে কন্ট্রোল করছেন উবায়েদ বা আপনার সঙ্গীরা, দরকার হলে ভাই আমাকে একটু নক করেন, কোনো কিছু প্রয়োজন হলে। ফোনে নক করা ছাড়া তো উপায় নাই, আমাকে ফোনে একটু নক করেন কোনো প্রয়োজনে, বা কোথাও যদি আমাকে সাইড কোনো গাইড দিতে চান আপনারা, উবায়েদ হোপফুলি আপনারা শুনছেন, বা আপনার টিম, আমার মোবাইলে কল দিন, কারণ আমি তো শোনার মতন অবস্থাতে নাই এখানে। মোবাইলে কল দিলে আমি সে অনুযায়ী কোথায় পজ দেওয়া দরকার বা কোথায় শেষ করা দরকার কখন, বা অন্য কোনো বিষয় প্রয়োজন কিনা আমাকে একটু আপনারা গাইড করেন। সিরিয়া, আমরা প্রথমে সিরিয়া দিয়ে শুরু করতে চাচ্ছি। আমি বললাম যে এটা কোন ধরনের বিষয় আমরা আলাপ করব। যেমন আমার বিসিএস এর সময় আসছিল যে ইরাকের রাজনৈতিক দলের নাম, তো এখানেও একই রকম ওই চিন্তা ভাবনা থেকেই আমি কিছু প্রশ্ন তো না, আমি কিছু তথ্য এখানে অ্যাড করেছি যে সিরিয়ার রাজনৈতিক দল বা সিরিয়ার এখন যে দল ক্ষমতায় আছে তাদের নাম কি। ইনফ্যাক্ট সিরিয়াতে দুইটা দল আছে, সেটা আমরা আসবো। সবসময় একটা ছিল, সেটা হলো বাথ, আরব বাথ। বাথ শব্দের অর্থ হলো রিসারেকশন, পুনর্জন্ম। আরবিতে আলিফ লাম বা আইন থা, আমি লিখে দিচ্ছি, আল বাথ। সরি, বাথ মানে আমরা বলেছি পুনর্জন্ম বা রিসারেকশন, এটা আরবি শব্দ। বাথ এটা হলো মূল শব্দ।
এটা ইনফ্যাক্ট আরব দেশগুলোতে আগেও ছিল, ইরাকেও ছিল। সেখান থেকে 7 এপ্রিল 1947 7 এপ্রিল 1947 প্রথম এই বাথের অংশটা সিরিয়া গ্রহণ করে এবং এটার ফাউন্ডার যে আল বাথ পার্টি, সিরিয়াতে তার শাখা বলবো আমরা, আরব, যেহেতু এটা পুরো আরব রিসারেকশন ছিল, এটার নাম ছিল আরব বাথ। তার মানে আরাবিয়ান পুরো আরব দেশগুলোকে তারা, এটা কিছু আইডিওলজি ছিল, মূলত 5টা আইডিওলজির উপরে এই বাথ কাজ করতো। আপনারা নোট নিলে নিতে পারেন বা আমার ওখানে তো পাবেনি। আইডিওলজি 5টা ছিল। প্যান আরাবিজম, যে আমরা আরব, আমরা এক, প্যান আরাবিজম। আরেকটা হলো আরব ন্যাশনালিজম। ন্যাশনালিজম বলতে আমার যে কালচার, আমার যে সিস্টেম, আরবদের যে কালচার, সেটাকে প্রমোট করা। আরেকটা হলো আরব সোশ্যালিজম, যে কোনো সোশ্যালিজম করেছে, আরব সোশ্যালিজম বলেন, আরব সোশ্যালিজম। তো তারা তাদের স্টাইলে একটা 5টা যে আইডিওলজি ছিল তার একটা প্যান আরাবিজম, প্যান ন্যাশনালিজম বা আরব ন্যাশনালিজম, একটা হলো আরব সোশ্যালিজম, আর একটা হলো সেকুলারিজম। তারা কনজারভেটিভ না, সেকুলার, এটা দেখাতে চেয়েছে। দেন এন্টি ইম্পেরিয়ালিজম। আনফরচুনেটলি ইম্পেরিয়ালিজম, এন্টি ইম্পেরিয়ালিজম বলছে, কিন্তু কোন দেশে ইম্পেরিয়ালিজম নাই? যারা বলছে সিরিয়াতে, সিরিয়া কি ইম্পেরিয়ালিস্টিক কান্ট্রি? না। প্রেসিডেন্ট হলেই কি ইম্পেরিয়ালিস্টিক হয় না? যদি ক্যারেক্টার আমরা দেখি, কোথায় নাই? গালফ গুলো তো সবই ইম্পেরিয়াল, ইনফ্যাক্ট নাই কোথায়, জর্ডান বলেন, লেভেন্ট বলেন, সবগুলাই তো। তো তারা, যাই হোক, তাদের উদ্দেশ্য এটা ছিল, আইডিওলজি ছিল এন্টি ইম্পেরিয়ালিজম, এন্টি জায়নিজম। আমরা আসবো জায়নিজম এবং জুডাইজম, দুই জিনিস আমরা আসবো। জায়নিজমটা এক ধরনের, এটা সন্ত্রাসী কার্যকলাপের ভিতরে আমরা নেগেটিভ সেন্সকে মিন করা হয়। আর জুডাইজমটা একটা ধর্ম, জুডাই পরিচয়, জুডা। আমরা আসবো যখন ইসরায়েল নিয়ে আলাপ করবো, তখন এই জায়নিজম, জুডাইজম আমরা তখন দেখার চেষ্টা করবো। তো আইডিওলজি ছিল কয়টা? যে প্যান আরাবিজম, আরব ন্যাশনালিজম, আরব সোশ্যালিজম, সেকুলারিজম, এন্টি ইম্পেরিয়ালিজম, এন্টি জায়নিজম। যেহেতু ওই সময় জায়নিস্টদের অলরেডি থিওডর হার্ট, তার মাধ্যমে জায়নিস্ট সংগঠনগুলো খুব মাথাচাড়া দিয়ে উঠতেছিল, তারা ফিলিস্তিনে ফিরে আসছিল। যাই হোক, এটা তাদের আইডিওলজির একটা অংশ ছিল। বাথ পার্টি এস্টাবলিশ করলো সিরিয়াতে 7 এপ্রিল 1947 সালে। এটার ফাউন্ডার ছিল কে জানেন? মিশেল আফলাক। উনি একজন গ্রিক অর্থোডক্স খ্রিস্টান ছিলেন। তার সাথে আরো লোক ছিল, বাট মূল ছিলেন মিশেল আফলাক। আবারও বলি, উনি গ্রিক অর্থোডক্স খ্রিস্টান ছিলেন। তার সাথে সালাহউদ্দিন আল বিতার ছিলেন, তারপরে আপনার আকরাম আল হাওরানি ছিলেন, তারপরে জাকি আল আরসুজি ছিলেন, ওনারা সাথে ছিলেন। তো মূল ছিলেন আপনার মিশেল আফলাক, নামটা লিখে। তার নেতৃত্বে, তার সাথে সহকর্মী সাথে ছিলেন, যে বলেন যে সালাহউদ্দিন বিতার, জাকি আল আরসুজি, আকরাম আল হাওরানি, ওনারা সাথে ছিলেন। এই নামগুলো মুখস্থ দরকার না, মিশেল আফলাকের নেতৃত্বে এটা গঠিত হয় এবং আনফরচুনেটলি উনি খ্রিস্টান ছিলেন। নট আনফরচুনেটলি, ওনার আরব ন্যাশনালিজম খুব পাক্কা ছিল, কোনো কথা নাই। ইহুদিদের অঞ্চলিত আরব, এবং ঈসা বলেন, মুসা বলেন, যেই বলেন, প্রফেট মোহাম্মদ, আব্রাহামিক যে রিলিজিয়ন তিনটা, সবই তো ওই অঞ্চলেই এসেছে। সুতরাং সবারই মিক্সচার ওখানে ছিল। এরপর থেকে যখন ওনারা বাথ পার্টি তৈরি করেন এন্টি সেকুলার হিসাবে এবং অ্যান্টি ইম্পেরিয়ালিজম হিসাবে, আনফরচুনেটলি এইখানে সবচেয়ে বেশি সময় প্রেসিডেন্ট হিসাবে ছিলেন, এই দেশটাকে শাসন করেছেন
এই বাথ পার্টি, আর কোনো পার্টি ওখানে জন্ম দিতে দেওয়া হয় নাই, এক দল। এবং সবচেয়ে বেশি সময় শাসন করেছেন বাশার আল আসাদের বাবা। উনারা শিয়া ধর্মের অন্তর্ভুক্ত, আসাদ ফ্যামিলি। ওনারা আলাউই শিয়া বলা হয়, আলাউই শিয়া। শিয়াদের একটা আলীর অনুসারী বলে তারা বলেন, এই জন্য বলে আলাউই শিয়া। শিয়া আলাউই শিয়া। তারা বনেদি মনে করে, সেক্ট হিসাবে তারা খুব বনেদি মনে করে, তারা আলীর ফলোয়ার হিসাবে। এনিওয়ে, তো ওই হাফেজ আল আসাদ, বাশার আল আসাদের বাবা, উনি দীর্ঘদিন, যতদিন মারা না গেছেন, 1971 সালে 12ই মার্চ উনি ক্ষমতায় আসেন। হাফেজ আল আসাদ উনি প্রেসিডেন্ট হন 1971 সালের 12 মার্চ। এবং যতদিন উনি বেঁচে ছিলেন 10 জুন 2000 পর্যন্ত। হাফেজ ওনার নাম, হাফেজ মানে কোরআনের হাফেজ মনে করেন না। ও, এটা তো দেখাই যাচ্ছে। দেখেন, 12ই মার্চ 1971 থেকে নিয়ে 10 জুন 2000 পর্যন্ত উনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাফেজ আল আসাদ। ওনার মৃত্যুর পরে জুলাইয়ের 17 তারিখে বাশার প্রেসিডেন্ট হন, 17 জুলাই 2000। এটা এই সময় বাশার আল আসাদ ক্ষমতায় আসেন। উনি এসে এই বাথ পার্টিকে কিছুটা মডিফাই করার চেষ্টা করেন এবং আরব সোশ্যালিজমকে আবার উনি চাইনিজ সোশ্যালিজমের সাথে মিক্স করে একটা নতুন ধরনের সোশ্যালিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আসেন, যেটা ফেল করে এবং রাষ্ট্রের যত কলকারখানা ছিল সব নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এক ধরনের ইকোনমিক ধস নামে যে ইনসার্জেন্সিটা হয়েছিল বা সিরিয়াতে যে সমস্যাটা এখন শুরু হয়েছে, এটার একটা অনেকগুলো কারণের এটাও একটা কারণ যে হাফেজ আল বাশার আল আসাদের যে এটার উপরে যে উনি নতুন করে কিছু করতে চেয়েছিলেন বা মানে কিছু চেঞ্জ উনি আনতে চেয়েছিলেন, সংস্কার করতে চেয়েছিলেন ইকোনমির, সেটা ফেল করে। আপরাইজটা কখন? যেমন আরব স্প্রিং আমরা যেটাকে বলছি সিরিয়াতে, এটা অনেকগুলো কারণ আছে, কারণগুলোতে আর আমরা এখন যাব না। যদি রিটেনের প্রয়োজন হয় তখন আমরা কারণগুলো ডিটেল আলাপ করবো যে কেন ওখানে হয়েছিল এই ঢেউটা। অবশ্যই পরিবর্তনের ঢেউ। তার একটা তো বললাম যে মানুষ ওখানে প্রচন্ড করাপশন শুরু হয়ে গিয়েছিল, অর্থনীতি ভঙ্গুর হয়ে গিয়েছিল, ক্ষমতা একটা ফ্যামিলির হাতে, এবং মানুষ দেখছে যে এই ফ্যামিলি থেকে ক্ষমতা আর কোনোদিন সরবেই না। সুতরাং এদেরকে যদি সরাইতেই হয়, এদের থেকে ক্ষমতা যদি মানুষের হাতে আনতে হয়, সাধারণ মানুষের অংশগ্রহণ যদি, পার্টিসিপেশন যদি প্রয়োজন হয়, তাহলে এদেরকেই সরাইতে হবে দুনিয়া থেকে। এই ধরনের একটা আইডিওলজি, একটা অর্থনৈতিক সমস্যা, এর ভিতরে আবার আপনার তিউনিসিয়া থেকে যে আরব স্প্রিং শুরু হলো সেটার ঢেউ, মানুষের যে ক্ষোভ, এক পরিবারের শাসন, এক পরিবারের হাতে সমস্ত সম্পদ, মানুষ না খেয়ে আসে, করাপশন, তারপরে ওখানে ড্রট, ফসল হচ্ছে না, সরকার কোনো দিকে ভ্রুক্ষেপ করছে না, সাধারণ মানুষের কষ্টের দিকে তাকাচ্ছে না, জমি চৌচির হয়ে যাচ্ছে, সরকারের কোনো মাথা ব্যথা নাই, মানুষের প্রতি কোনো ফিলিং সরকারের ছিল না, বা তথ্যগুলো হয়তো সরকার পাইতো না। খুব একচোখা একটা অবস্থার ভিতরে চলে গিয়েছে। এই সবকিছু মিলে মানুষের ভিতরে এই আরব স্প্রিংটা খুব গ্রহণযোগ্য হয়ে ওঠে। আরব স্প্রিং শুরু হয় 15 মার্চ 2011-তে সিরিয়াতে। 15 মার্চ আরব স্প্রিং এর ধাক্কাটা। মার্চ 2011
11 থেকে শুরু করে নিয়ে 28 জুলাই 2011 পর্যন্ত এটা চলে। এখান থেকে নিয়ে 28 জুলাই এই সময় পর্যন্ত আরব স্প্রিং এর অংশ এটা ছিল। আরব স্প্রিং এটা জর্ডানেও ছিল, অন্যান্য দেশগুলোতেও ছিল, সবাই কিছু না কিছু মডিফাই করেছে। বাট সিরিয়াতে অনেক ইন্টারেস্টেড বা বেস্টেড কোয়ার্টার ছিল, ধর্মীয়, রাজনৈতিক, দ্বিপাক্ষিক, সামরিক বিভিন্ন ইন্টারেস্টের কারণে তাদের ওখানে অনেক দল, অনেকগুলো পার্টি ইনভলভ হয়ে যাওয়াতে এটা আরো সহজ হয়নি, বরং আরো কঠিন হয়ে গেছে এবং আস্তে আস্তে এটা সিভিল ওয়ারে রূপান্তর হয়ে গেছে। 28 তারিখে যখন এরপরে এই জিনিসটাকে টার্ন নেয়, আপনার যেমন ফ্রি সিরিয়ান আর্মি গঠিত হয়, তারপরে নতুন সরকার গঠিত হয়, ওখানে কোয়ালিশন সরকার, যেটা এসএনসি বলা হয়ে থাকে। এটা একদিনেই হয় না, আস্তে আস্তে হয়েছে। এটা মানুষ ভাঙা শুরু করে, যেমন আর্মিদের থেকে এবং সিভিলিয়ানদের একটা অংশ, হিজবুল্লাহ বা অন্যান্যরা মিলে এন্টি সরকার একটা আর্মি তৈরি করেছে, যেটা ফ্রি সিরিয়ান আর্মি নাম দেওয়া হয়েছিল। এবং আরেকটা দল যেটা বাথ পার্টিকে কাউন্টার করার জন্য এসএনসি, সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন, নট কংগ্রেস, সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন, সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন। এটা যে সরকারটা বাথ পার্টিকে কাউন্টার করার জন্যই মূলত দাঁড়িয়েছিল, তৈরি করা হয়েছিল বা দাঁড়িয়ে গিয়েছিল। এখন যদি বলি আমরা যে এসএনসির প্রথম সরকার কবে, যেমন আমরা বাংলাদেশ সরকার প্রথম ইন এক্সাইল তৈরি হয়, এখানেও এই এসএনসির গভর্নমেন্ট ইস্তাম্বুলে হেডকোয়ার্টার্স করে তারা প্রথমে মুয়াজ আল খাতিব তাকে প্রেসিডেন্ট নির্বাচন করে 11 নভেম্বর 2012 তারিখে। এগুলা শর্ট কোশ্চেন হিসেবে, এমসিকিউ হিসেবে খুব গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়, যদি প্রশ্ন পরে করা যেতে পারে। এখান থেকে এসএনসি গঠিত হয় কবে? 11 নভেম্বর 2012 ফরমালি, যেটা ইন এক্সাইল 11 নভেম্বর 2012 সালে। 11 নভেম্বর 2012 সালে এদের হেডকোয়ার্টার্স কোথায় করলো? এক্সাইল যেহেতু, আমাদের যেমন ভারতে আমরা কলকাতাতে, এদের হেডকোয়ার্টার্স করা হলো ইস্তাম্বুল, তুরস্কের ইস্তাম্বুল। আর প্রথম এটার প্রেসিডেন্ট কে হলেন, কাকে বানানো হলো? মুয়াজ আল খাতিব। মুয়াজ আল খাতিব। মুয়াজ আল খাতিব 24 মার্চ 2013 এই দিন মুয়াজ আল খাতিব পদত্যাগ করেন। কারণ হিসাবে উনি বলেছিলেন যে উনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, ওনার উপরে এক্সটার্নাল ফোর্স কাজ করছে, তারা বাধ্য করার চেষ্টা করছে তাদের মতো করে তাকে অ্যাক্ট করার জন্য। উনি এখানে গালফ কান্ট্রিকে মিন করেছিলেন, যে গালফ কান্ট্রি তাকে প্রেসার দিচ্ছে, সরাসরি বলে নাই কিন্তু বোঝা গিয়েছিল উনি যেটা বলছিলেন, যে গালফের দেশগুলো তাদের মতন করে ওনাকে চালাতে চাচ্ছেন। এটার কারণে উনি এই পদ থেকে পদত্যাগ করেছিলেন। বর্তমানে এখন এই এসএনসি এখনো আছে, অফিসিয়ালি তারা এখনো টিকে আছে, সিরিয়ান কোয়ালিশন। এটা ইনফ্যাক্ট সিরিয়ান রেভলিউশন বলা যেতে পারে, রেভলিউশনারি দল, অপোজিশন ফোর্সেস যেভাবে বলেন না কেন, সিরিয়ান এসএনসি বলে। বর্তমান প্রেসিডেন্ট হলো আব্দুর রহমান মুস্তাফা। এসএনসির বর্তমান প্রেসিডেন্ট আব্দুর রহমান মুস্তাফা।
আমরা যেভাবে আব্দুর রহমান বলি তারা এভাবে বলে না, আরবরা সাধারণত এক শব্দে নিয়ে আসে। মুস্তাফা, উনি এখন বর্তমান প্রেসিডেন্ট এসএনসি, সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন, তাদের বর্তমান প্রেসিডেন্ট আব্দুর রহমান মুস্তাফা। ফ্রি সিরিয়ান আর্মি আমরা বলেছিলাম যে ওই সময়টাতে যখন আপনার ইনসার্জেন্সি চলছিল জুলাই মাস পর্যন্ত, এবং ইমিডিয়েটলি ফ্রি সিরিয়ান আর্মি গঠিত হয়। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা যে এটা কবে গঠিত হয় এবং কত ট্রুপ নিয়ে। দেখেন ইমিডিয়েটলি পরপর কিন্তু, তার মানে আপনার 29 জুলাই 2011 এই সময় ফ্রি সিরিয়ান আর্মি গঠিত। ফ্রি সিরিয়ান আর্মি 25,000 ট্রুপ নিয়ে, ভিতরে সরকারি ফোর্সেসও ছিল, তারা সরকারের পক্ষ ত্যাগ করে এখানে চলে আসে। 25,000 সোলজার নিয়ে, ট্রুপস নিয়ে ফ্রি সিরিয়ান আর্মি গঠিত হয়। শুরুর দিকে এদের ফ্রি সিরিয়ান আর্মিকে ইউএসএ, ইউকে, সৌদি আরব, ফ্রান্স, নেদারল্যান্ডস, নরওয়ে, ইসরায়েল, লিবিয়া, বাহরাইন, ইউএই, জর্ডান, ইজিপ্ট, এরা সবাই সাপোর্ট দিয়েছে শুরুর দিকে। এখন যে একটা সমস্যা দাঁড়িয়েছে, যেহেতু টার্কি, কাতার একটা অংশে চলে গেছে এবং ফ্রি সিরিয়ান আর্মিকে এরা আর পালন করতে চাচ্ছে না, বা নিজেদের সমস্যা বিভিন্ন কারণে এখন মূলত তাদের এলাই হিসাবে ফ্রি সিরিয়ান আর্মি পাচ্ছে টার্কি এবং কাতারকে এই মুহূর্তে তাদের সাথে পাচ্ছে। আর এই ফ্রি সিরিয়ান আর্মির অপোজিশন হলো সিরিয়ান আর্ম ফোর্সেস। যারা সিরিয়ান আর্ম ফোর্সেস আছে, ইরান আছে, রাশিয়া আছে, হিজবুল্লাহ আছে, তারপরে আপনার আব্বাস ব্রিগেড, আল আব্বাস ব্রিগেড আছে, তারপরে আপনার বাথ ব্রিগেড আছে, ফাতেমিয়া ব্রিগেড আছে, আফগানিস্তানের যারা অংশ, এরা বিভিন্ন অংশ সরকারের সাথে কাজ করছে, যারা ফ্রি সিরিয়ান আর্মির বিপরীতে কাজ করছে। তো দুই পার্টির ভিতরে তো বিভিন্ন জায়গায় এখনো যুদ্ধ চলে, আপনারা দেখতে পান। তো কিছু তথ্য আমরা এখানে দেখেন, অনেক প্রশ্ন এখানে করার সুযোগ আছে আমি যে তথ্যগুলো দিলাম। আপনারা যদি তথ্যগুলো নোট করে থাকেন বা শীট নিয়ে যাবেন, যখন শীট পাবেন তখন দেখবেন যে অনেক প্রশ্ন করার, এক একটা জিনিস থেকে 5টা 7টা 10টা করে প্রশ্ন করার সুযোগ সহজেই বেরিয়ে আসবে, অনেক তথ্য আপনারা পাবেন। আমি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য যে আপনারা এই ধরনের তথ্য এইভাবে কালেক্ট করবেন। সিরিয়ার একটা অংশ আমরা নিলাম। একইভাবে আমরা টার্কি এবং সাইপ্রাস, এদের ভিতরে যেহেতু দীর্ঘদিনের গন্ডগোল, এখন মেডিটেরিনিয়ানে তাদের যে বায়োমাস বা পেট্রোলিয়াম এক্সপ্লোর করা নিয়ে টার্কি সাইপ্রাস একজন আর একজনের সাথে জাহাজ পাঠাচ্ছে, যুদ্ধন্ধেয়ী অবস্থার ভিতরে চলে যাচ্ছে, মারামারি ঝগড়ায় চলে যাচ্ছে। এটা এখন যেহেতু প্রবল অবস্থায় চলে আসছে এবং টার্কিকে ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাকসেপ্ট করছে না, সাইপ্রাসকে তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই জন্য আমি এখান থেকে কিছু একটা, এটাও এক ধরনের কারেন্ট ইস্যুর মতোই আমরা বলতে পারি, আমি কিছু একটা অংশ এখান থেকে আলাপ করতে চাচ্ছি। সাইপ্রাস ইনফ্যাক্ট খুব বেশি আগে যাব না আমরা, ওসমানিয়া খিলাফত আমরা যেটা বলি, টার্কি, যেটাকে আমরা অটোমান, ইংরেজদের শব্দ অটোমান, বিষয়টা হলো উসমানিয়া খিলাফত, অটোমান এম্পায়ার। এই উসমান আমাদের 4 খলিফার 1 খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু না, এটা বললে ভুল হবে। উনি টার্কি, দিদেন টার্কির যারা এখনকার ইস্তাম্বুল, এই জায়গার অধিবাসী, এই জায়গার অধিবাসী ছিল। ওনার নাম ওসমান ছিল, একটা বড় নাম ছিল ওসমান, ওনার প্রথম নাম। ওনার নাম অনুসারে এটাকে ওসমানিয়া খেলাফত বলা হয়েছে। এবং ওসমানিয়া খেলাফত মুসলমান সাম্রাজ্যের জন্য একদম ইউরোপ থেকে শুরু করে, সেই স্পেন বলেন, স্পেন, ইটালি, মাল্টা, এদিক হয়ে দক্ষিণ আপনার উত্তর আফ্রিকা, তারপরে আপনার ইউরোপ, দেন আপনার এই যে সাইপ্রাস, সৌদি আরব, ইরানের পরে আফগানিস্তান, এই অঞ্চল পর্যন্ত টোটাল অংশটাতে, মানে এশিয়া মাইনর, এই সব জায়গায় বিস্তৃত ছিল অটোমান। সৌদি আরব অটোমান এম্পায়ার থেকে আলাদা, সৌদি আরব, ইউএই বা গালফ কান্ট্রিজ গুলো, তারপরে ইসরায়েল, ইরাক, এরা সবাই ওসমানিয়া খেলাফতের আন্ডারে ছিল। সো এনিওয়ে 1571 সালে সাইপ্রাসটা ওসমানিয়া খেলাফতের আন্ডারে ছিল। 1571 সালে, 1571।
ওবায়েদ, সময়ের কোনো বিষয় আছে কিনা? আমি তো বলেই যাচ্ছি, আমাকে একটু বলেন, তাহলে সময় যদি কম থাকে আমি আর একটু দ্রুত বলে চলে যাব, আদারওয়াইজ আমি যেমনি যাচ্ছি যেতে থাকি, কোনো সময়ের বার যদি না থাকে। 1571 সালে সাইপ্রাস প্রথমে উসমানিয়া খিলাফতের আন্ডারে চলে আসে। এরপরে 1878 সালে উসমানিয়া খিলাফতের থেকে ব্রিটিশরা অকুপাই করে। আমি টাইম লাইনটা যদি দেই, ঠিক আছে, অন্য অন্য জায়গাগুলো না হয় গেলাম না, আমি তাহলে এখান থেকে কনক্লুড করে দিতে। আচ্ছা ঠিক আছে, আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে। সরি, আসলে আমার ধারণা ছিল না, আমি তো 2 ঘন্টা চিন্তা করে ক্লাস করছিলাম। এখন থ্যাঙ্কস টু ওবায়েদ, আমাকে এখন সে রিমাইন্ডার দিয়েছে যে এটা 10 মিনিটের ভিতরে শেষ করা উচিত। যারা ক্যান্ডিডেট তাদের অনেক সমস্যাও হয়, রাত হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি বাকি জায়গাগুলোতে না আর গেলাম না, আমি খুব দ্রুত বলে যাই। উসমানিয়া খিলাফত থেকে এটা ব্রিটিশরা কনকার করে 1878 সালে। ব্রিটিশদের থেকে এই ব্রিটিশ কলোনি থাকে, এটা 1955 সালে সাইপ্রাস, গ্রিক সাইপ্রিয়ট যারা ছিল, গ্রিকের অংশ হিসাবে একে নেওয়ার জন্য একটা আন্দোলন গড়ে তোলে। গ্রিক সাইপ্রিয়টরা গেরিলা যুদ্ধ করে ব্রিটিশদের বিরুদ্ধে, এবং এক পর্যায়ে এটাকে ব্রিটিশরাও এটাকে ডিভাইড অ্যান্ড রুলে চলে যায়। গ্রিক সাইপ্রিয়টদের বিপরীতে টার্কিশদের একটা অংশ, তারা মাইনর ছিল। সাইপ্রাসের 2টা জাতি, একটা হলো গ্রিক সাইপ্রিয়ট, একটা হলো টার্কিশ সাইপ্রিয়ট। এখানে গ্রিক সাইপ্রিয়টরা প্রায় 80% উপরে ছিল, বাকি ছিল টার্কিশ সাইপ্রিয়ট এবং অন্যান্য জাতি। তো তারপরেও ব্রিটিশ তো ব্রিটিশই, তারা গ্রিক সাইপ্রিয়টদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য টার্কিশ সাইপ্রিয়টদেরকে উত্তেজিত করতে থাকে, এবং টিএমটি নামে একটা দল গঠন করে, যা দুজনে ঝগড়া মারামারি করে একটা পর্যায়ে গিয়ে 1960 সালের 16ই আগস্ট সাইপ্রাস ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীন হয়ে যায়। এটা লন্ডন এগ্রিমেন্ট এবং জুরিক এবং লন্ডন এগ্রিমেন্ট 1959-এর 2টা এগ্রিমেন্টের আন্ডারে 16 আগস্ট থেকে তারা স্বাধীন হয়ে যায়। এবং স্বাধীন হওয়ার পর, স্বাধীন হলে তারা কিছুদিন ভিতরে ছিল কনস্টিটিউশন শেয়ার করে, যে কিভাবে গ্রিক সাইপ্রিয়টরা কি কি সুবিধা কোন কোন অংশ অ্যাডমিনিস্ট্রেট করবে, কিভাবে কনস্টিটিউশনকে একটা তারা কনস্টিটিউশনের ভিতরে আইনগতভাবে এটা উল্লেখ করে দিয়ে দুইজনই এটা কনস্টিটিউশনকে শেয়ার করতো, টার্কিশ সাইপ্রিয়ট এবং গ্রিক সাইপ্রিয়টরা। একটা ফেজে গিয়ে আপনার এখানে কিছু ঝামেলা, 1963 সালে গিয়ে কিছু কমিউনাল অ্যাক্টিভিটিস বা কমিউনাল ভায়োলেন্স, যেখানে গ্রিক সাইপ্রিয়ট পুলিশরা টার্কিশ সাইপ্রিয়টদেরকে মেরে ফেলে এবং টর্চার করে। এটার প্রতিবাদে 1960-তে টার্কিশ সাইপ্রিয়ট যারা ছিল তারা এই চুক্তি বা কমন যে কনস্টিটিউশন শেয়ারিং ছিল, সেই শেয়ারিং থেকে বের হয়ে চলে আসে, এবং তারা 1983-তে টিআরএনসি গঠন করে, নতুন একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ। তারা নর্দার্ন অংশ, এই সাইপ্রাসের নর্দার্ন অংশ, সেটাকে নিয়ে টিআরএনসি গঠন করে। টিআরএনসি, টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস, টিআরএনসি গঠন করে। তো 2টা রাষ্ট্র হিসাবে এখানে থেকে যায়, একটা তো গ্রিক সাইপ্রিয়টদের জন্য যেটা সাইপ্রাস, রিপাবলিক অফ সাইপ্রাস, আর একটা হলো আপনার টিআরএনসি, যেটা নর্দার্ন অংশ টার্কিশদের কাছে, এবং এটা টার্কিশদের সরাসরি পদ্ধতি এবং তাদের সরাসরি ইন্টারভেনশনের মাধ্যমেই এটা হয়ে যায়। এ পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন তাদেরকে অ্যাকসেপ্ট করেছে, সাইপ্রাসকে ইউরোপিয়ান ইউনিয়নের অংশ হিসাবে গ্রহণ করেছে 1 মে 2004 সালে। 1 মে 2004 সালে ইউরোপিয়ান ইউনিয়নের অংশ হিসাবে সাইপ্রাসকে অ্যাকসেপ্ট করেছে। কিন্তু টার্কিকে তো কখনোই, টিআরএনসি যেটা বা নর্দার্ন সাইপ্রাসকে তারা কখনোই আলাদা রাষ্ট্র হিসাবে ইউরোপিয়ানরাও স্বীকৃতি দেয় না, ইউএন থেকেও স্বীকৃতি দেওয়া হয় না। ইউএন এর 2টা রেজলিউশন এ পর্যন্ত হয়েছে, এই রেজলিউশন নাম্বার 541 এবং 550, 2টা রেজলিউশন, 541 একটা আর একটা 550। এটা দুটোতেই আপনার 13-1 ভোটে পাস হয়। 13-1 ভোট হলো পাকিস্তান, যেটা টিআরএনসির ফেভারে। এটাও এই 550 নম্বরও 13-1 ভোটে একমাত্র ভোট হলো পাকিস্তানের,
যেটা টার্কির ফেভারে, বাকি সিকিউরিটি কাউন্সিলের 13টা দেশই আপনার সাইপ্রাসের ফেভারে। দুটা রেজলিউশন গঠন হয় যেটা টিআরএনসির বিরুদ্ধে, টিআরএনসি কে অ্যাকসেপ্ট না করে। সো এটা এখন সাইপ্রাস সর্বশেষ যেটা ঘটেছে, টার্কিকে তারা দোষারোপ করছে যে টার্কি মেডিটেরেনিয়ানে তাদের যে ডিসপিউটেড মেডিটেরেনিয়ান ওয়াটার আছে সেখানে তেল গ্যাস অনুসন্ধান চালাচ্ছে। এটা সর্বশেষ যেটা তেল গ্যাস অনুসন্ধান চালাচ্ছে, এটা নিয়ে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে, ও যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে, একদম যুদ্ধংদেহী অবস্থা হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। এটা সর্বশেষ অবস্থা সেখানে। আমি শেষ করতে, এরপর আরো কয়েকটা দেশ আমার আলোচনা করার প্রয়োজন ছিল, সময়ের অভাবে এটা সম্ভব না। যেমন ইউএই, আমি শুধু ইউএই একটা বিষয় আপনাদেরকে বলি খুব সংক্ষেপে। যেমন ইউএই, আমরা 1971 সালের 16ই ডিসেম্বর আমরা স্বাধীন হই। ইউএই স্বাধীন হয় 2 ডিসেম্বর 1971। স্বাধীন মানে ইনফ্যাক্ট ব্রিটিশরা এটা ছেড়ে চলে গিয়েছিল। ইউএই চাচ্ছিল বা এই ইউএই আমিররা চাচ্ছিল যে ব্রিটিশরা যেন থাকে, কিন্তু তারা এটাকে আর টেনে রাখতে চায় নাই, তারা ছেড়ে চলে গিয়েছে। সেই হিসাবে এরা স্বাধীন হয়েছে। ডিটেল আমি যাব না, সময় নাই। 2 ডিসেম্বর 1971 এবং আমাদেরকে রিকগনাইজ করে 1974 সালের 10 মার্চ। ইউএই বাংলাদেশকে রিকগনাইজ করে 1974 সালের 10 মার্চ। বঙ্গবন্ধু প্রথম ইউএই ভিজিট করেন 18 ডিসেম্বর 1974। এই তথ্যটা আমি নিয়েছি ওয়েবসাইট mujib100.gov.bangladesh থেকে, .bd, এটা যেহেতু সরকারের ওয়েবসাইট, আমি এই তথ্যটা এখান থেকে নিয়েছি। 18 ডিসেম্বর 1974 বঙ্গবন্ধু ইউএই ভিজিট করেন। সো এই 3-4টা তথ্য আমি দিয়ে দিলাম, বাকিগুলো আপনারা ওয়েবসাইট থেকে নিয়ে নিয়ে। ইসরায়েল প্যালেস্টাইন আমি ডিটেল, এখানে ইচ্ছে ছিল আমার অনেক কিছু আলাপ করার, কিন্তু সময়ের অভাবে সেটা সম্ভব হলো না। আমি শুধু শেষের অংশটুকুন আলাপ করতে চাচ্ছি। 15ই সেপ্টেম্বর ইউএই এবং বাহরাইন ইসরায়েলের সাথে পিস ডিল সাইন করে ওয়াশিংটনে বসে। এর সর্বপ্রথম যে দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় বা ইসরায়েলের সাথে সম্পর্ক করে ক্যাম্প ডেভিড 1978-এ ইজিপ্ট, যে কারণে আরব লীগ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছিল। যাই হোক, আনোয়ার সাদাতের সময়, কারণ সিনাই পর্বত নিয়ে গিয়েছিল এবং সিনাই পর্বত ফেরত দেওয়ার জন্য শর্তই ছিল এটা, জিমি কার্টারের সময় ক্যাম্প ডেভিড চুক্তি। তো ইজিপ্ট সেই ক্যাম্প ডেভিড চুক্তি ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে তার সিনাইকে ফেরত নিয়ে নেয়। সেকেন্ড অংশ ছিল জর্ডান, একই রকমের ঘটনা ঘটেছিল। ইজিপ্ট সাইন করে আপনার 26 মার্চ 1979-এ ইসরায়েলের সাথে। দ্বিতীয় দেশ হলো, দ্বিতীয় মুসলিম দেশ জর্ডান, 26 অক্টোবর 1994-তে তারা ইসরায়েলের সাথে সাইন করে। এবং থার্ড হলো ইউএই এবং ফোর্থ হলো বাহরাইন, এরা সর্বশেষ 15 সেপ্টেম্বর 2002-তে এরা সাইন করবে। এর আগে কিন্তু আপনার প্যালেস্টাইনিয়ান পিস প্ল্যান, যেটা জারেড কুশনারের ট্রাম্পের মাধ্যমে যেটা দেওয়া, এটা 2টা অংশ ছিল। একটা হলো ইকোনমিক পোর্শন অফ দ্য ডিল, মানে আপনার পিস ডিল যেটা যদি বলি, বা এই ডিলটা আপনার 2টা অংশ। প্রথমে 22 জুন 2019-এ ইকোনমিক পোর্শনটা রিভিল করে এবং 28 জানুয়ারি 2020-এ পলিটিক্যাল অংশটা জারেড কুশনার এটাকে উন্মুক্ত করে, যেটা প্যালেস্টাইন পিস ডিল হিসাবে বলা হয়ে থাকে। আসলে আমি খুব দ্রুত বলতে গিয়ে কোনোটাই নিয়ে আসতে পারছি না ঠিক মতো। যে চুক্তিটা বা যে ডিলটা সাইন হলো 15 সেপ্টেম্বর ওয়াশিংটনে, এটার নাম দেওয়া হয়েছে আব্রাহাম অ্যাকর্ডস। আব্রাহাম অ্যাকর্ডস, এই চুক্তিটার নাম আব্রাহাম অ্যাকর্ডস। যেটা ইউএই এবং বাহরাইন যে চুক্তিটা, সেপ্টেম্বর 2020। সো আমার শেষ করতে হবে এখানে। আরো আমার ইচ্ছে ছিল চায়না, ইসরায়েল আরো ডিটেল আলাপ করার ইচ্ছে ছিল, জুডাইজম জায়নিজম থেকে শুরু করে, যেমন চায়না, ইন্ডিয়া, এই পয়েন্টগুলো আমার আলাপ করার ইচ্ছে ছিল, বাট সময়ের কারণে পাচ্ছি না, আমি দুঃখিত। বাট আমার শিটে এগুলো তথ্য পেয়ে যাবেন। আশা করি আপনারা ওবায়েদ স্যারের সাথে যোগাযোগ করলে তথ্যগুলো পেয়ে যাবেন।
সরি, সময় স্বল্পতার জন্য দ্রুত শেষ করার জন্য আমি দুঃখিত। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।